প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আপনার সঙ্গে আমার লং টাইম ধরে যোগাযোগ হচ্ছিল, প্রায় মাস দুয়েকের মতো আমরা ভার্বালি কথাবার্তা বলছিলাম, জি এবং সে সময়টা বলছিলাম যে আমি আসলে খুব দ্রুতই আপনাকে এখানে নিয়ে আসতে চাই। জি আমি স্কোয়াড্রন লিডার শামস, অবসরপ্রাপ্ত। আচ্ছা, আর্মিতে ছিলেন? না, এয়ারফোর্সে, বাংলাদেশ বিমান বাহিনীতে ছিলাম। আচ্ছা, জন্ম জেলা? আচ্ছা, আমার জন্ম হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের ছোট্ট একটা গ্রাম নবীগঞ্জ। এটা হচ্ছে বন্দর থানার অধীনে। আচ্ছা, সেখানে আমার জন্ম 17ই জানুয়ারি 1974 সালে। তো আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা একজন স্কুল টিচার। আমাদের বাসায় খাওয়া দাওয়া যেটাই হোক, একটা ব্যাপার খুবই কড়াকড়ি, সেটা হচ্ছে লেখাপড়া। আমার স্কুল লাইফটা আসলে আমি ঠিক বলতে পারবো না। এমনি তো আমি দেখতে তখন খুব চিকন ছিলাম, আরো কালো ছিলাম, হ্যাঁ। কিন্তু একটা মারাত্মক সমস্যা হতো স্কুলে। সেটা হচ্ছে কি, আমার দাঁতে না কিছু অংশে একটা হলুদ দাগ থাকতো। ওকে। খুব বিশ্রী লাগতো। ক্লাস 3-তে পড়ি। এটা 80 সাল হবে সম্ভবত, অথবা 81। তো ক্লাস 3-তে পড়ি, ক্লাসে যেতাম, আমি ফার্স্ট বয়, কিন্তু বন্ধুরা দূর থেকে বলতো, এই দাঁত হলুদ। ওহো! এটা এত কষ্ট লাগতো। তো আমি আমার মাকে বললাম, মা, আচ্ছা আমার দাঁতটা এমন কেন? দেখতে তো খুব বিশ্রী লাগে। হুম। তো আমার মা বলতো কি, দেখো বাবা, তুমি যখন আমার পেটে ছিলা, তখন আমি একটা ভুল করে একটা ওষুধ খেয়েছিলাম। ও, এটা জন্মগতভাবে তোমার দাঁতটা ডিফেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আচ্ছা। ঠিক করা যাবে না। কিন্তু আমি না বন্ধুদের সাথে আর মিশতে পারতাম না। এই কারণ শুধু মনে হতো দাঁতের দাঁতের দাঁত কারণে। হলুদ। আমি কথা বলতে গেলে মনে হচ্ছে কেউ আমার দাঁতের দিকে তাকিয়ে আছে আর খুব বিশ্রীভাবে বিরক্ত ফিল করছে। ও, এত লজ্জা লাগতো। ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু আমি ঠিকমতো কথা বলতে পারতাম না। পুরো ক্লাসে ২টা ছেলেকেই সবাই অপছন্দ করত। হুম। একটা ছিলাম আমি, ফার্স্ট বয়, আরেকটা ছিল আমার বন্ধু বিপুল। তখন তো ছোট ছিলাম, তখন বুঝিনি, বাট সে ছিল অটিস্টিক। ও, ও আমার সাথে দেখা হতো বা যার সাথে দেখাই হতো, ও শুধু একটা কথাই বলতো, তুমি কি দিয়ে খাইছো? কি দিয়ে খাইছো? কি আচ্ছা। দিয়ে খাইছো? আর কোনো কথাই সে বলতো না। তো সবাই তাকে নিয়ে তো হাসাহাসি করা ভেরি ন্যাচারাল। হ্যাঁ। বাট আমার কাছে এটা খারাপ লাগতো। তো আমার তো পড়তে খুব ভালো লাগে। তোমাকে কি আমি বই কিনে দিব? আমি বলছি, হ্যাঁ মা, আমাকে কিছু বই কিনে দাও। কিন্তু এত বেশি গরিব ছিলাম আমরা, যেখানে মাসের 10 দিন যাওয়ার পর বাজারে ঠিকমতো করা যেত না। সেখানে গল্পের বই আসলে আমার মার পক্ষে বিলাসিতা। কেনা সম্ভব ছিল না। আবার আমার মা এটা মানতেও পারছিল না যে ছেলেটা বই পড়তে চায়, হুম। অথচ আমি তাকে একটা বই কিনে দিতে পারছি না। রাইট। আগে কি হতো, প্রত্যেকের বাসায় দেখা যেত যে আমরা বাবা বা দাদার উত্তরসূরি হিসেবে পিতলের কলস, পিতলের বদনা বা পিতলের অনেক জিনিস থাকতো, হুম। যেগুলি কিছুটা মূল্যবান। এখনকার সময় কিন্তু আমরা পিতলের জিনিস আসলে আর ব্যবহার করা হয় না, বা বাসা বাড়িতে কলস থাকে না, বাট তখন এগুলি ছিল। কাঁসা পিতল, হ্যাঁ। হ্যাঁ। তো আমার মা করলেন কি, আমাদের বাসায় 2টা পিতলের কলস ছিল, যেটা খুব মূল্যবান। উনি হঠাৎ করে লোক এনে কলস 2টা বিক্রি করে ফেললো। ওই সময় 100 টাকা, অনেক টাকা। অনেক টাকা। 100 টাকা মানে আকাশে চাঁদ পাওয়ার মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ২ সপ্তাহের বাজার হয়ে যেত। অনেক ব্যাপার। তো আমার মা করলেন কি, এটা বিক্রি করে, ঢাকাতে তখন বই মেলা হয় 21শে ফেব্রুয়ারি, হুম। ফেব্রুয়ারি মাসে, সেই উপলক্ষে মাত্র শুরু হয়েছে। হুম। বর্তমানের মতো এত জমজমাট না। সেই নারায়ণগঞ্জ থেকে আমাকে নিয়ে বাসে রওনা দিলেন। আমার মাও কিন্তু ঢাকায় আসতেন না কখনো, কারণ গ্রামে থাকি আমরা। আর আমি তো আশ্চর্য, বাসে ১ম চড়লাম, ঢাকা যাচ্ছি ক্লাস 3 তে? ক্লাস 3-তে। ওকে। খুব ছোটবেলার স্মৃতি, কিন্তু মনে এখনো মানে জ্বলজ্বল করে খুব একেবারে। স্পষ্ট হয়ে আছে যে বাসে কন্ডাক্টর ধাক্কা দিয়ে দিয়ে লোকগুলিকে নামাচ্ছে বা হুম। তুলতেছে, এবং লম্বা জার্নি, এবং প্রত্যেকটা যা দেখছি তাই ভালো লাগছে। বইমেলায় আসা হলো, বিভিন্ন বইয়ের দোকান, স্টলগুলি, অনেক স্টল। হুম, হুম। আমার মা শুধু বলল, তোমার যেটা যেটা পছন্দ সেটা সেটা কিনো। তো আপনি তো স্বর্গরাজ্যে তখন বলা চলে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তখনকার সময় খুব সুন্দর সুন্দর কমিক বই ছিল। তারপর ছোট ছোট বাচ্চাদের অনেক বই ছিল, স্পেশালি কার্টুন। কার্টুন খুব জনপ্রিয় তখন। হুম, হুম, হুম। 8টা বা 9টা বই আমি আসলে খুব কুইকলি চয়েস করতে পারলাম। তারপর দেখি কি, আমি আর চয়েস করতে পারছি না। আসলে কোনটা পড়বো আর কোনটা পড়বো সেটা আমি বুঝতে পারছি না। হুম। তখন আমার মা বললেন যে, আমি তোমাকে 2টা বই চয়েস করে দেই। আমার মা কিন্তু শিক্ষিত না। উনি কিন্তু এসএসসিও পাস করেননি। আচ্ছা। কিন্তু উনি একটু বুদ্ধিমতী ছিলেন। উনি হুম, বুঝতে পারতেন যে হুম। হয়তোবা এটা দরকার। তো আমি রাইটারের নাম যতটুকু মনে পড়ে, লুৎফর রহমান, ডক্টর লুৎফর রহমান, তার লেখা একটা বই ছিল 'সুন্দর জীবন'। আচ্ছা। হ্যাঁ? বইটা আসলে আমার পড়ার মতো না, একটু মোটা, ছোট মোটিভেশনাল ছোট বুক, লেখা, হ্যাঁ। বাট হাইলি মোটিভেশনাল। হুম, হুম। উনি করলেন কি, আমার জন্য এই 'সুন্দর জীবন' বইটা কিনলেন। সেই সঙ্গে ডেল কার্নেগি
তার আরেকটা বই, এটা উন্নত জীবন অথবা স্বর্ণশিখর, আমার সঠিক নামটা আসলে উন্নত জীবন হওয়ার সম্ভাবনাটাই বেশি। সম্ভবত উন্নত জীবন। হুম। এই ২ টা বই কিনে দিলেন ওনার তরফ থেকে, হুম। যে এই ২ টা আমি চয়েস করলাম। যদি তুমি কখনো মনে করো এই বইটা পড়তে পারবা, তুমি পড়ো। আচ্ছা, তুমি তো ক্লাস তোমার 3 তে চয়েসে আসলে পড়ার বয়স না এই ২ টা বই। ওকে, ঠিক আছে। আসলে হ্যাঁ। পড়ার বয়স না, কিন্তু হুম। উনি কিনে দিয়েছেন। ওকে। মানে কেন জানি মনে হয় ২ টা আমার আপন কিছু। তো মার সঙ্গে একদিন একটা টেইলার শপে গেলাম। আম্মা জানি কি ব্লাউজ বোধহয় কি জানি একটা বানাতে দিয়েছেন। হুম। দেখি কি টেইলাররা এক ধরনের চক ব্যবহার করে, ত্রিভুজ আকৃতির, বেগুনি রঙের আর একটা হুম। গোলাপি রঙের। হুম, হুম। এত সুন্দর জিনিস কাপড় উপর দাগ দেওয়া হচ্ছে আর কি। আমার তো চোখে লেগে গেল, আরে দারুণ একটা জিনিস তো। হুম। আমি না কাউকে না বলে একটা চক না টুক করে নিয়ে আমার পকেটে নিয়ে ফেললাম। এত ভালো লাগছে আসলে, এত সুন্দর জিনিস তো আমি কখনো দেখি নাই। তো রাত্রে আমি করতেছি কি, আমাদের যে ফ্লোর থাকে, ফ্লোরটা তো আসলে মাটির ফ্লোর হুম। গ্রামে, সেখানে চক দিয়ে আমি ছবি আঁকতেছি। তো আমার মা আমাকে বলে, এই বাবা তুমি এই চক কোথায় পেয়েছো? তো বললাম যে মা আমি না টেইলার শপ থেকে নিয়ে আসছি, তুমি যে আজকে ব্লাউজটা বানাতে দিয়েছো না সেখান থেকে। আমার মা সঙ্গে সঙ্গে আমাকে বলে, তুমি চোর। আসলে চোর কি আমি তখন বুঝতেন না। এই টাইমটা তো আসলে বোঝার বয়স বোধহয় হয়নি। এটা তো উনি ফেলেই দিতেন, দেখো এটা অর্ধেক ব্যবহার হয়ে গেছে। এই চকটার দাম 10 পয়সাও না। মা আবার 10 টাকা রিক্সা ভাড়া খরচ করে সেই টেইলার শপে আমাকে নিয়ে গেলেন। গিয়ে বললো যে তুমি ওনার কাছে মাফ চাও এবং চকটা ফেরত দাও। তো আমি বলছি, আঙ্কেল আমি না ভুল ক্রমে এই চকটা আপনার এখান থেকে না বলে নিয়ে আসছি। তো সেই টেইলার যে সে তো লজ্জায় শেষ, ভাবি এটা কি করেন, এই চকটা তো আমরা কত ফেলে দেই। হুম, হুম। তো ছোট বাচ্চাকে আপনি নিয়ে। আপনি এটার জন্য এত কষ্ট করে আবার ওকে নিয়ে সন্ধ্যায় আসলেন? হুম, হুম। না, না ভাই ও তো আপনাকে বলে নেয় নাই। এটা ওর জন্য শিক্ষা। তো এসএসসি রেজাল্টের সময় আমি ভেবেছি কি কোনোভাবে আমি পাস করতে পারবো না। কারণ আমি পরীক্ষা খুব খারাপ দিয়েছি। হুম। আর একজন টিচারের ছেলে, হুম। তার জন্য এটা বিশাল লজ্জার ব্যাপার। তো রেজাল্ট যেদিন বের হয়, তো সেদিন আমি স্কুলে গেলাম। দেখি কি ফার্স্ট ডিভিশনের ঘরে আমার রোল নাম্বার নাম নেই। কারণ নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। হুম। সেকেন্ড ডিভিশন সেখানেও আমার নাম নেই। থার্ড ডিভিশন আমার নাম নেই। সো আমি ফেল করেছি। আমি কাঁদতে, কাঁদতে স্কুল থেকে নদীর তীরে চলে গেলাম। আজকে আর বাসায় ফেরা যাবে না। কারণ বাবা স্কুল টিচার, হুম। আমাকে মেরেই ফেলবে। সায়েন্স ছিল, আর্টস না কমার্স? সায়েন্সে। সায়েন্সে, ওকে। সায়েন্সে। তো এদিক দিয়ে দেখি কিছুক্ষণ পর সারাদিন যখন নদীর তীরে ছিলাম মাইকিং হচ্ছে একটি হারানো সংবাদ। এরকম বয়সের আমি দেখতে খুব কালো রঙের একটা ছেলে আজকে হারিয়ে গিয়েছে। কেউ যদি সন্ধান মানে আমাকেই খুঁজতেছে মাইকিংয়ে। তো আমি তাড়াতাড়ি গিয়ে দেখি আমার এক মামা মাইকিং করছেন। আমার মামা আমি তো এখানে। তাড়াতাড়ি বাসায় চলো। আমি বলছি, মামা আমি তো বাসায় যেতে পারব না। আমি তো এসএসসিতে ফেল করছি। তুই আগে বাসায় চল, তোকে কেউ বকবে না। আমি বাসায় গিয়ে না খুব আশ্চর্য দেখি বাসায় হেভি মিষ্টি বিতরণ, আত্মীয়স্বজন আসছে এবং নারায়ণগঞ্জের একটা পত্রিকার সাংবাদিক আসছে আমার ছবি তোলার জন্য। ও ভেরি ইন্টারেস্টিং। বেসিক্যালি আমি তখন স্টার মার্কস পেয়েছিলাম। ও কত ওই সালে আপনার এসএসসি ছিল? 1989 1989 সালে। অনেক আগে, অনেক অনেক আগে। আগে। হ্যাঁ। তো যেহেতু স্টার মার্কস পেয়েছি ওদের রেজাল্টটা আসলে উপরের দিকে ছিল। ও আচ্ছা। আমি না ভয়ে ওইদিকে আসলে তাকাই নাই। এবং নারায়ণগঞ্জের ভিতর ফার্স্ট পজিশনে আছি। ও সো এটা একটা বিশাল গর্বের বিষয় আমার বাবা-মার জন্য। ডেফিনিটলি। তখন আমরা 6 ভাই বোন তো, বাবার অভাবটা চরমে পৌঁছে গেছে। হুম। লেখাপড়া করানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে আসলে। আমার এইচএসসি পরীক্ষার সময় চলে আসলো যে আগামী মাসে পরীক্ষা। নারায়ণগঞ্জ থেকে আসা যাওয়া করে আসলে পরীক্ষা দেওয়াটা খুব কঠিন। আমার এক দূর সম্পর্কের আত্মীয়র বাসায় থেকে পরীক্ষা দিব আমার মা বললেন। হুম। তো আমার মা নিয়েও আসলেন সে বাসায়। বলল যে আমার ছেলেকে যদি 1 মাস একটু রাখো তাহলে ও একটু পরীক্ষাটা একটু সহজে দিতে পারে। কারণ নারায়ণগঞ্জ থেকে আসা যাওয়া করে এইচএসসি পরীক্ষা দেওয়াটা একটু কঠিন। তো দেখলাম আমার সেই আন্টি মানে খুব একটা পজিটিভ ভাবে নেয় নাই। কলেজে পড়ে তো একটু তো বোঝার বয়স হয়ে গেছে যে চাহনিটা জানি কেমন একটু তাচ্ছিল্যর একটা ভাব আছে। তো আমার মা ফিরে গেলেন নারায়ণগঞ্জে, আমি ওই বাসায়। তো রান্নাঘরের পাশে যে সার্ভেন্ট রুম থাকে না, হুম। ওই রুমটা পরিষ্কার করাচ্ছেন। যেহেতু 1 মাস থাকা হবে, সার্ভেন্ট রুমে একটা ব্যবস্থা করে দেওয়া। কেন জানি না এটা আমার কাছে খুব আত্মসম্মানের লাগলো। হতে পারে আমি একটা স্কুল টিচারের ছেলে, হতে পারে আমি গরিব। কিন্তু
উনি তো আমার আত্মীয়, আমাকে ড্রয়িং রুমে বিছানায় পেতে শুতে দিতেন বা যে কোনো একটা জায়গায়, হুম কিন্তু ঠিক সার্ভেন্ট রুমটাতে আসলে নিজের কাছে এটা পছন্দ হলো না। হুম এক রাত্র ছিলাম, তো পরদিন সকালে আমি না বলে আবার বইপত্র সহ আমি নারায়ণগঞ্জে চলে আসলাম। আমার মা বলছে, কি ব্যাপার, তোমাকে না আমার বোনের বাসায় রেখে আসছি, তুমি চলে আসলো কেন? তাকে ছোট করতে পারলাম না, কারণ এটা আমার মাও কষ্ট পাবেন, হোক দূর সম্পর্কে তার বোন, কিন্তু তার জন্য তো এটা কষ্টের একটা ব্যাপার হবে। তখন আমি মাকে বললাম যে মা, বাসায় থেকে পরীক্ষা দিলে আমার পরীক্ষাটা বেশি ভালো হবে, তোমাদেরকেও দেখতে পারবো, আমি নারায়ণগঞ্জ থেকে আসা যাওয়া করে পরীক্ষা দিতে পারবো। বলছে ঠিক আছে বাবা, তাহলে একটু আগে আগে বের হয়ে যেও, পরীক্ষা তো। রাত্র 11টা বাজে, পড়ালেখা করে মাত্র আমি শুতে গিয়েছি, ঘুমটা আসতেছে কি আসতেছে না, পাশের রুমে দেখি আমার বোনরা সবাই কান্নাকাটির শব্দ। ঘুম ভেঙে গেল, আমি গিয়ে দেখি আমার বাবা বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে এবং সবাই কান্নাকাটি করতেছে যে সম্ভবত বাঁচবে না, হার্ট ফেলিওর, এবং উনি প্রচন্ড বুক ব্যথায় কথাও বলতে পারতেছে না। তো আশেপাশে যারা মহল্লার লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, তারা তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করলো আর বললো যে এই চিকিৎসা তো নারায়ণগঞ্জে হবে না, আপনার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, যেটা হৃদরোগ হাসপাতাল বলি, হুম সেখানে নিয়ে যান। তো সেই রাত্রে আমি, আমার বড় ভাই, আমার মা বাবাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের অন্ধকারে, রাত্র 12টা বা 1টা বাজে, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতেছে, আমাদের গাড়িটা খুব জোরে ঢাকার দিকে যাচ্ছে, বুকের ওপর যেই খুব জোরে করে যে পুশ করে একটা শক দেওয়া, সেটা দেওয়া হচ্ছে। কোনো রকম একটু দূর থেকে যখন একটু পর্দাটা একটু উড়ে দেখতে পাচ্ছি। পরীক্ষার কথা কিন্তু মনেই নেই যে কালকে আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আছে, ইন্টারমিডিয়েট ফাইনাল। ইন্টারমিডিয়েট ফাইনাল। ভোর 5টা বাজে, তখন ডিউটি ডাক্তার বললো যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আমরা তো চেষ্টা করছি। সকাল 8টার দিকে আমার মা বলছে, বাবা তুমি পরীক্ষা দিতে যাও। মা কিভাবে? আমার বাবা এই অবস্থায় বলছে, দেখো তুমি যদি এখন পরীক্ষাটা না দাও, হতে পারে জীবনে আর সুযোগই পাবা না, যত কষ্ট হোক পরীক্ষাটা দাও। ওনার একটা সাইড প্যারালাইসিসের মতো হয়ে গেছে, কিন্তু উনি অ্যালাইভ, এটাও তো অনেক বড় পাওয়া। বাবাকে তো দেখতে নিঃসন্দেহে পাচ্ছি। নিঃসন্দেহে। ইন্টার পরীক্ষা শেষ, এবার চিন্তাটা অনেক ভয়ানক হয়ে গেল, কারণ বাবার উপার্জন আর নেই। হুম আমার বড় ভাই একটা ছোট চাকরি করলেন, আমার বড় ভাই একটু লেখাপড়া একটু দুর্বল ছিলেন এবং খুব সহজ সরল। তো আহ, একটা গার্মেন্টসের খুব নিচু একটা পদে, যে পরিবারে তো এখন টাকা লাগবে, 4টা বোন, তাদের লেখাপড়া করাতে হবে, আবার ছোট ভাইটা, ওরও তো সামনে একটা ভালো কিছুতে পড়তে হবে। আমাদের বাসায় প্রতিদিনই মেনুটা খুব কমন, হয় আলুর ভর্তা অথবা আলু ভাজি আর ভাত। হুম সো কারোর কাছে বলা যাবে না আমরা অভাবে আছি। তো মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়ার পর চান্স পেয়ে গেলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ। হুম ভর্তি হতে হবে, ভর্তি ফি দিতে হবে এবং আনুষঙ্গিক তো একটা খরচ আছে, হোস্টেলে থাকা। আমার মা বললেন যে বাবা, আমরা চাই তুমি ডাক্তার হও, কিন্তু আসলে না এটা আমরা এফোর্ড করার মতো না, তুমি নর্মাল বিয়ে পড়ো, নারায়ণগঞ্জ থেকে টিউশনি করে বিয়ে পড়তে তোমার বেগ পাইতে হবে কম, তারপর তুমি একটা কিছু করো। ইন্টার রেজাল্ট কি ছিল? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন। ওকে। জি, এসএসসির মতো অত ভালো ছিল না, স্টার মার্কস পাইনি, কিন্তু আবার একবারে খারাপও না। ওকে। তো মানে মেডিকেল কলেজে চান্স পেয়ে আপনার পড়া হচ্ছে না, সরকারি মেডিকেল কলেজ, শুধুমাত্র এই সাপোর্টটা নাই, ইকোনমিক সাপোর্টটা নাই। ইকোনমিক্যাল সাপোর্টটা নেই, মেনু নিয়েছি, কারণ তখন তো একটু বড় হয়ে গেছি, কলেজে পড়ি, অনেক লোকের সাথে চলি মিশি, একটু ভীষণ বা চিন্তা ভাবনা তো একটু অ্যাডাল্ট হয়েছে। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, সেই যে ছোটবেলা আমার মা 2টা বই কিনে দিয়েছিল না, ডেল কার্নেগির একটা বই উন্নত জীবন এবং ডক্টর লুৎফর রহমানের একটা বই, সেই বইগুলি কিন্তু আমার পড়া হয়েছে। সেই বই পড়ে একটা জিনিস শিখতে পেরেছিলাম, যে তোমার যেটুক সীমাবদ্ধতা থাকে সেটাকে লুকানোর দরকার নেই। তোমার দাঁত হলুদ, সমস্যা নেই, তুমি মুক্তভাবে কথা বলো। এটাকে তুমি যখনই লুকায় রাখতে চেষ্টা করবা, তখন তোমাকে সবাই সার্কাসের মতো দেখবে, তোমাকে কার্টুন ছবি মনে করবে। ট্রু। সো মেডিকেলে না পড়লে কি আসে যায়,
সবাইকে কি ডাক্তার হতে হবে? না, বাঁচতে হবে। যেভাবেই হোক নিজেকে বাঁচতে হবে এবং অপরকে বাঁচাতে হবে। যেহেতু আমার 4 বোন, তাদেরও তো বিয়ে দিতে হবে, তারাও লেখাপড়া করছে। সো আমি আর মেডিকেলে ভর্তি হলাম না। শুধু এইটুকু মনে আছে, আমি যেদিন সবার ভর্তির শেষ দিনটা পার হয়েছে, আমার মা না কয়েকটা জায়গায় টাকা ধার চাওয়ার জন্য গিয়েছিলেন, যে যদি ওকে ভর্তি করে পড়ালেখা মানে মা শেষ চেষ্টাটুকু করেছিলেন, কিন্তু কোনো কারণে উনি হয়তো বা এটা অ্যাকোমোডেট করতে পারেননি। তো যাই হোক, আমার বন্ধুরা এয়ারফোর্সের জন্য পরীক্ষা দিচ্ছে, ওদের একটু গ্রুপ ডিসকাশন দরকার, যে একসাথে যদি আমরা ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করি, কারণ পরীক্ষাতে গ্রুপ ডিসকাশন, বিভিন্ন স্পিচ, এই ব্যাপারগুলি আছে, তো প্র্যাকটিস ইজ রিকোয়ার। তো আমরা 3 জন বন্ধু মিলে একসাথে প্র্যাকটিস করছি, যে বন্ধু তুমি থাকো, তুমিও পরীক্ষা দাও। মানে আপনার অতটা টার্গেট নাই, কিন্তু ওদের জন্য আপনি হেল্প করছেন। ইয়েস, আমি ঠিক জানতাম না যে এটা অল্প বয়সে এত সুন্দর একটা চাকরি পাওয়া যায়। আসলে ওই ব্যাপারটা না কেন জানি আমি একটু ওয়াকিবহাল ছিলাম না, মানে আমি ওইভাবে জানতাম না। তো এই 2 বন্ধুকে সময় দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলে আসতাম। প্রতিদিন দুপুরের পর আমরা একসাথে ইংলিশে কথা প্র্যাকটিস করতাম। এয়ারফোর্সে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার সিট পড়লো, এক বন্ধুর পড়লো ওই মাথায় দিল্লি, আরেক বন্ধুর সিট পড়লো ইসলামাবাদ, আর আমার সিট পড়লো গিয়ে বাংলাদেশ। যে 3 জনে যে স্বপ্ন দেখেছে একে অপরকে কোঅপারেট করবো, যাতে একসাথে সবাই চান্স পাই, কিন্তু 3 জন 3 দিকে। দেখা গেছে কি আমাদের এই পরীক্ষাগুলি হয় খুব একটা স্ক্রুটিং সিস্টেম, মানে একটা পরীক্ষা হবে, কিছু স্টুডেন্ট ঝরে পড়বে, তারপরে আবার সেকেন্ড পরীক্ষা। তো প্রথম পরীক্ষা পরে দেখি আমার 2 বন্ধু অলরেডি আলবিদা, আমি থেকে গেছি। তারপরে পরীক্ষা হচ্ছে আইকিউ, আবারও দেখি আরো অনেকগুলি স্টুডেন্ট ঝরে পড়লো, আমি থেকে গেছি। এই করতে করতে আমাদের ইনফরমেশন এন্ড সিলেকশন সেন্টারে 4টা পরীক্ষা হলো, প্রাইমারি টেস্ট। সবগুলিতে পার হতে হতে আমরা এতগুলি স্টুডেন্ট ছিলাম, সেই দিন মাত্র 3 জন দেখলাম টিকেছি। তো বললো কালকে আসো তোমরা প্রাইমারি মেডিকেল হেলথ। সো পরদিনে আসলাম, আমাদের প্রাইমারি মেডিকেল চেক আপ হলো, সেটা তো টিকে গেলাম। তো বললো যে তোমরা সবাই বাসায় যাও, ISSB 3 সার্ভিসের আরো এরকম ভাবে ডেইলি 2 জন 3 জন যারা টিকবে, এরকম অ্যাকোমোডেট হওয়ার পর 4 দিনের একটা পরীক্ষার জন্য ডাকা হবে, সেই সময় তুমি চিঠি পাবা। তো চলে আসলাম, বাসায় বললাম যে আজকে তো প্রাইমারি টেস্টে টিকছি। সবাই খুব আশ্চর্য, ওদের মনটা হচ্ছে এরকম, বোনরা ভাবছে আমি এয়ারফোর্সে টিকে গেছি, বাট আমি তো পরীক্ষা দিয়ে গিয়েছি, আমি তো বুঝতে পারছি যে এটা মাত্র শুরু, এরপর আরো কঠিন পরীক্ষা আছে। কারণ সারাক্ষণ অন্যান্য সবার সাথে আলাপ করা, তারা সবাই বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে ডিফেন্সে টিকার জন্য কোচিং নিয়েছে, তারা তো অনেক কিছু বলতেছে, আমি শুধু শ্রোতা, আমি তো আসলে কিছুই জানি না। বাট বাজারে একটা বই পাওয়া যায়, ডিফেন্স সার্ভিসেস কোচিং গাইড, সবুজ রঙের মলাট, মাত্র 35 টাকা। আমি ওই বইটা কিনে পড়তে থাকলাম, আসলে কি কি পরীক্ষা হয়, কিভাবে হয়, এভাবে যতটুক মানসিকভাবে আর শারীরিকভাবে প্রিপারেশন নেওয়া। তো 3 মাস পর আমার চিঠি আসলো যে আগামী অত তারিখে ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে এত কিলোমিটার দূরে এই পোশাকের লিস্ট, কমপ্লিট স্যুট, সাদা হাফ প্যান্ট, সাদা শার্ট, এটা লিস্ট, আপনি উপস্থিত থাকবেন 4 দিনের পরীক্ষার জন্য, ISSBর জন্য। সাদা শার্ট আছে কলেজ লাইফে, ফুল প্যান্ট আছে, কিন্তু আমার না কমপ্লিট স্যুট নেই। তো এরকম একটা পরীক্ষায় যাব, চান্স পেতেও পারি, নাও তো পেতে পারি, কিন্তু এতগুলো খরচ, কিন্তু কমপ্লিট স্যুট করা তো আমাদের জন্য তখনকার সময় কিন্তু আসলে বিলাসিতা, আর আমরা হ্যাবিচুয়েটেড না, মানে আসলে ওরকম ভাবে নারায়ণগঞ্জে মফস্বলে কেউ কমপ্লিট পড়ে ঘুরে ফেরাও করতো না। আমি যে ছাত্র পড়াতাম না, ওর রেজাল্ট খুব ভালো হয়েছিল, মাকে আর কষ্ট দিনে, কারণ মারও তো একটু বয়স হয়েছে, পারিবারিক অভাব অনটনের চিন্তা, সবকিছু মিলেও তো একটা প্রেশার থাকে সবসময় আমার মার উপর। তো আমি আমার স্টুডেন্টের বাসায় গেলাম, ওর রেজাল্ট খুবই ভালো। তো তার মাকে আমি বললাম যে আন্টি, এরকম একটা পরীক্ষা আমার সামনে, তো আমার তো কমপ্লিট স্যুট নেই, তো আঙ্কেলের যদি কোনো স্যুট থাকে একটু গায়ে পড়তে পারবো কিনা বা লাগবে কিনা। তো
উনি এত খুশি হলেন, উনি বললেন যে, "বাবা তুমি একটু অপেক্ষা করো।" বাসার ভিতর গেলেন, ওনার কাছে টাকা ছিল আরকি। উনি টাকা নিয়ে আমাকে নিয়ে রিক্সায় করে নারায়ণগঞ্জের ডিএটি মার্কেটে নিয়ে গেলেন। গিয়ে টেইলর শপে বললেন যে, "তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই ছেলেটার জন্য কমপ্লিট স্যুট বানিয়ে দাও।" আসলে ভালো মানুষ আছে। জীবনে কিছু, কিছু মানুষের ঋণ থাকে, এগুলো শোধ করা যায় না। কখনোই করা যায় না। "তোমার পরীক্ষা কবে?" আমি বলছি, "আন্টি যে আগামী সপ্তাহে আমাকে যেতে হবে।" তো উনি টেইলর মাস্টারকে বললেন, "কালকের ভিতর কমপ্লিট স্যুটটা রেডি করে দিবা। আমি পুরা টাকা দিয়ে যাচ্ছি, ও হুম, এসে নিয়ে যাবে।" হুম, তো মাপ-টাপ নেওয়া হলো, স্যুটও বানানো হলো। হুম, তো পরবর্তীতে আইএসএসবি তে যাওয়া, পরীক্ষাটা অবশ্যই পর্যায়ক্রমিকভাবে খুবই কঠিন। হুম, তো পরীক্ষাতে একটা জায়গাতে আইএসএসবি পরীক্ষাতে আমি খুবই ভয় পেয়েছি। হুম, ভয় পেয়েছি কেন? যে মেক্সিমাম যারা ক্যান্ডিডেট তারা ক্যাডেট কলেজ থেকে পাশ করা। দে আর ভেরি স্মার্ট। হুম, কারণ ক্যাডেট কলেজের লাইফে ওরা ডিফেন্স লাইফের খুব কাছাকাছি। রাইট। তাদের ডিসিপ্লিন, কথা বলার স্টাইল, হুম, সেখানে আমার মতো একটা হুম, বাইরে থেকে মানে সিভিল লাইফ থেকে আসা ছেলের পক্ষে টিকাটা আসলেই অসম্ভব। এখনো মনে আছে সেখানে ওসমান নামে একটা ছেলে ছিল। হ্যাঁ, আমাদের গায়ে কিন্তু একটা নাম্বার প্লেট দেওয়া হতো। আমার নাম্বার ছিল 286 আর ওসমান ছিল 284। সো ও আমাদের টিমে। হুম, একেকটা টিমে তো ৮ জন করে। ওর কথার স্টাইল, ওর অ্যাটিটিউড, ওর গেস্চার আমি নিশ্চিত যে যদি এই টিমে একজন টিকে সেটা ওসমান, শামস না। কারণ আমার মাঝে তখন একটু নারায়ণগঞ্জের একটা মফস্বলের কিছুটা টান বলি বা কিছুটা সহজ একটু বাংলায় যেটা বলে গাইয়া। গাইয়া ভাবটা এখনো তখনও আছে। হ্যাঁ, তো যাই হোক, ভাইবা বোর্ডে আমাকে জিজ্ঞেস করেছিল যে, "তুমি কেন বাংলাদেশ বিমান বাহিনীতে জয়েন করতে চাও?" তো সবাই না খুব মুখস্থ একটা কথা বলে, দেশ সেবা করার জন্য। অবশ্যই দেশ সেবা একটা পার্ট, কিন্তু আসলে কি আমরা শুধুই মাত্র দেশ সেবার জন্য জয়েন করছি? আমি খুব স্পষ্ট বললাম যে, "আমার বাবা তো অসুস্থ। আমার খুব তাড়াতাড়ি একটা চাকরি দরকার। আমি টাকার জন্য মেডিকেলে পড়তে পারি নাই। এইজন্য আমার খুব শীঘ্রই এয়ারফোর্সে জয়েন করা দরকার স্যার।" হুম। মেবি এই কথাটা খুব ইফেক্টিভ ছিল। মেবি দে স ইওর অনেস্টি। আমি বরং এভাবে এটাকে দেখতে চাই। কারণ চাকরি তো আসলে সবারই দরকার যারা ওখানে দিচ্ছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন না, এটার ভেতরে একটা অনেস্টি ছিল, সততা ছিল যে না আমি যে এখানে আসলে ওই মুখস্থ বিদ্যা কিছু একটা বলছি না। আমার ভেতরের নিডটাই আমি বলছি। হতে পারে। আপনি যেটা বলছেন সেটা হতে পারে। হ্যাঁ, বলেন তারপর? যাই হোক, তো পরবর্তীতে যখন রেজাল্ট দেওয়া হয়, সাধারণত রেড কার্ড মানে সে আর কখনো আইএসএসবি পরীক্ষা দিতে পারবে না। হুম, আর ইয়েলো কার্ড মানে হচ্ছে নেক্সট আরেকটা টাইম ট্রাই চান্স করো। আছে। আর গ্রিন কার্ড মানে টিকে যাওয়া। আমার সামনে সবাই দেখতেছে ইয়েলো এবং রেড ছড়াছড়ি। একজনও টিকতেছে না। লাইন শেষ হয়ে যাচ্ছে। আমরা যে ৩৬ জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছি, আমি ৩৩ নাম্বার পিছনে দাঁড়ানো। আমার আগে মাত্র একজন চান্স পেয়েছে। সো আমি তো নিশ্চিত। তো আমি যাওয়ার পর জিজ্ঞেস করলো যে, "তুমি যদি চান্স না পাও তাহলে কি করবা?" তো আমি বললাম যে, "স্যার আসলে এই পৃথিবীটা অনেক বড়। অবশ্যই সৃষ্টিকর্তা আমার জন্য যেটা সঠিক সেরকম একটা ব্যবস্থা করে রেখেছেন স্যার।" তো বলল, "কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর বাংলাদেশ এয়ারফোর্স।" ওয়াও! বলে আমাকে গ্রিন কার্ডটা দিলেন। এত ভালো লাগছে যে মাত্র আমরা ২ জন টিকেছি সেই ব্যাচে। আই এম ওয়ান অফ দেম। কত সালের এটা? এটা হচ্ছে 1992 তে। ১৯৯২ সালে। হ্যাঁ। কিন্তু ভাগ্য কিন্তু আমার জন্য সুপ্রসন্ন না। আসলে গরিব ঘরে জন্ম নেওয়াটা কোনো অপরাধ না। কিন্তু মাঝে, মাঝে মনে হয় কি অপরাধ। যখন সাফারিংটা খুব চোখের সামনে চলে আসে, যখন প্রতিনিয়ত এটা আমাকে পীড়া দেয়, তখন মনে হয় যে হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটা একটা পাপ। অনেকটা জন্মই আমার আজন্ম পাপের মতো। আইএসএসবি পাস করার পর একটা ফাইনাল মেডিকেল বোর্ড হয়। ফাইনাল মেডিকেল বোর্ডে সবকিছুই চেক করা হয়, হার্ট থেকে শুরু করে থ্রোলি ফিজিক্যাল একটা চেকআপ থাকে। এভরি অর্গান। সব অর্গান। হুম। তো দেখা গেল আমার সবই ঠিক আছে, বাট আমার পাইলস পাওয়া গেল। ও! সো সেখানে আমাকে টেম্পোরারি আনফিট ওকে। লিখে বলল যে এটা অপারেশন করিয়ে আনো, তাহলে তোমাকে আমরা ফিটনেস সার্টিফিকেট দিব। যেহেতু তখনও আমার জয়েনিং হয় নাই, দ্যাট মিনস আমাকে বাইরে থেকে অপারেশনটা করতে হবে। একটু আগে বললাম না,
যে গরিব পরিবারে জন্মগ্রহণ করাটা আসলে অপরাধ নয়, সৃষ্টিকর্তার নির্ধারণ, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এটা অপরাধ। নারায়ণগঞ্জের একজন সার্জিক্যাল ডাক্তার অপারেশনটা করানোর জন্য 10,000 টাকা ছিলেন 92-তে, বাট আমার পক্ষে আসলে এটা এফোর্ড করা সম্ভব না, অনেক টাকা। আমার মার পক্ষেও সম্ভব না। সো স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে। বাবা যেটা বলেছেন যে নর্মাল বিয়ে পড়ো, তোমার রেজাল্ট তো ভালো, সেখানে বেতন দিতে হবে না কলেজে। মন মানলো না, মনে হলো যে একটা চেষ্টা করি। প্রত্যেকটা ডাক্তারের না একজন কম্পাউন্ডার থাকে, অ্যাসিস্ট্যান্ট, বাট আমাদের অঞ্চলে কম্পাউন্ডার বলি আমরা। সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ধরলাম, যেটা কি কমে করানোর কোনো উপায় আছে? আঙ্কেল দেখেন আমার কাছে তো টাকা পয়সা নেই, তুমি কত দিতে পারবা? আমি 1,000-2,000 টাকা জোগাড় করতে পারবো। এক কাজ করো, আমার বাসায় আসো, আমি এটা কেটে দিব। আমার জন্য একটা বিশাল বড় সুযোগ, বাট আপনি বুঝতে পারতেছেন না যেটা কত বড় রিস্কের কাজ। হ্যাঁ রিস্কও, বাট একটা তো ওয়ে আছে যে আমি হসপিটাল থেকে করাতে পারছি না। সো আমি খুব পজিটিভ যে সে অপারেশন করলে আমার খরচটাও কম পড়লো এবং আমাকে হসপিটালে থাকার ঝুঁকি বা অন্যান্য করতে হলো না। তো আমি সন্ধ্যায় চলে গেলাম, আমার মাও গেলেন, বড় ভাইও গেলেন। তো উনি ওনার বাসাতেই অ্যানেস্থেসিয়া করে অপারেশনটা করলেন। খুব ব্যথা নিয়ে বাসায় ফিরা। এই অপারেশনটা এমন একটা জায়গায় যে হাঁটাও যায় না, চলাফেরাও করা যায় না, মানে কোনো কিছু করা যায় না বিছানায় শুয়ে থাকা ছাড়া। তো 7 দিন পর এটা যখন অপারেশনের, একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা কত বড় রিস্কের কাজ। উনি ডাক্তার দিয়ে করাননি, ওনার কনফিডেন্টের জায়গা থেকে উনি এটা করেছেন, করাতে বাধ্য ছিলেন আমি বলবো। বাট এটা যদি নেগেটিভ কোনো রেজাল্ট দিত, চাকরি তো যাইতোই, পকেটে তো পয়সা নাই, এবং ডাক্তারের কাছে যখন উনি যাইতো পরবর্তীতে যেটা আমি অমুককে দিয়ে করিয়েছি বা ওরকম সামথিং লাইক দিস, তখন পয়সা আরো বেশি লাগতো। মানে এটা কত ভয়ঙ্কর রিস্কের একটা ব্যাপার। কিন্তু কিছু কিছু সময় আসলে কিছু করার থাকে না আমাদের রিস্ক না নেওয়া ছাড়া। আমরা ইন্সপায়ার করছি না এরকম কাজ করার জন্য, ডেফিনেটলি নট, বিকজ আজকের এই স্টোরিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা আপনাকে অন্যরকম একটা ভাইব দিবে। বাট এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত। বাট উনি করিয়েছেন, উনি আজকে দিদার্স এই কথাটা বলছেন এখানে, কারণ উনি সেই জায়গাটায় পৌঁছে গেছেন যেখানে পৌঁছালে এই কথাটা বলা যায়। বলেন প্লিজ। আসলে ব্যাপারটা এমন, পরিস্থিতি আমাদের right? জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে, আমরা বুঝতে পারি যেটা রিস্ক বা এটা ঠিক না, কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আসলে অ্যাভয়েড করতে পারি না। তো 7 দিন পর যখন আমি সিএমএইচ রিপোর্ট করলাম অপারেশন করিয়ে, তার এটা দেখে বললো যে এটা তো অপারেশনই হয়নি। তোমার এটা 2টা লেয়ার থাকে, তোমার যে অপারেশনটা করেছে সে আপার লেয়ারটা শুধু কেটেছে, কিন্তু ভিতরে তোমার এটা টোটাল যে শাখা প্রশাখা সেটা থেকে গেছে, এটা কিউর হয়নি, তোমাকে আরেকবার অপারেশন করে আসতে হবে। প্রচন্ড মন খারাপ। আমি ভুল করেছি, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়েছে, আমার কাছে সেটা মাথায় আসে নাই। আমার কাছে মনে হচ্ছে আজকে তাকে ধরবো, টাকা নিয়েছেন কিন্তু ঠিক মতো করেন নাই কেন, আমার ইন্ডের, আমার দৃষ্টিকোণ থেকে। তো সেখান থেকে বাসে যখন ফিরতেছি, আমার এক বন্ধু কলেজ লাইফের লরেন্স, বাসে তার সাথে দেখা, সেও নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিভিন্ন কাজে আসা যাওয়া করে। বন্ধু কি হয়েছে? আমরা বন্ধু দেখো না, আমার একটা পাইলসের অপারেশন করছে অমুকজন, তো অপারেশন ঠিক মতো করে না, এই জন্য ডিফেন্সে সিএমএস থেকে তো আবারও টেম্পোরারি আনফিট লিখে দিয়েছে, বলো তো আমি কি করি? চল এখনই আমরা তার কাছে যাব। তো কি সুন্দর বাসে করে 2 বন্ধু আবারও তার কাছে গেলাম, বলো কি হয়েছে, সব খুলে বললাম, কোনো ব্যাপার না, চলেন আমি এখনই আবার ওইটুকু কেটে দিচ্ছি। মানে ওর ছুরি কাচি রেডি, আসার মাত্রই চল কোনো ব্যাপার না, আরো এক্সট্রা কেটে। ও গড, ওকে তারপর? তো সে বলতেছে যে অল্পবিদ্যা ভয়ঙ্কর, আজকে তো আমার কাছে অ্যানেস্থেসিয়াটা একটু পরিমাণে কম আছে। গড, ওকে, হালকা ব্যথা লাগবে, বাট ভয় পায়েন না, আপনি তো ডিফেন্সে জয়েন করতেছেন, আপনি তো এটা ব্যাপারই না। ওকে, তো যাই হোক, তো সে অ্যানেস্থেসিয়াটা দিয়েছে আসলে খুবই অল্প মাত্রায়। যখন ওই জায়গাটা আবার কাটছে, আমার প্রচন্ড পেন হচ্ছে। আসলে তকদির বলতে একটা ব্যাপার থাকে, অলমাইটি আল্লাহ কাউকে যদি কষ্ট দিতে চান, যে কোনো প্রক্রিয়ায় তার জন্য যতটুকু ন্যায্য সেই কষ্টটা দিবেন, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই।
আমার জন্য সেই দিনটা ছিল সবচেয়ে কষ্টের। উনি যখন কিছুটা অংশ কেটেছেন তখন কারেন্ট চলে যায়, আহা! অন্ধকার। তখনকার সময় কিন্তু মফস্বলে কারেন্ট গেলে আসলে মোমবাতি, হারিকেন সেগুলির উপর নির্ভরশীল হওয়া। তো উনি তাড়াতাড়ি একটা হারিকেন নিয়ে আসলো, ওহো! ভিতর থেকে আমার বন্ধুকে বলল, তুমি এটা ধরে রাখো, আমি কাটতেছি, অ্যানেস্থেসিয়ার প্রভাব তো শেষ হয়ে যাবে, Oh my God! তুমি একটু কাছে নিয়ে ধরো। তো হারিকেনের আলোতে কিন্তু আসলে খুব ডিফিকাল্ট ব্যাপারটা। আপনি এটা এটা আসলে বডি প্লেসের জায়গাটা থেকে বিষয়টা এমন জায়গাতে, সে কারণে হয়তো অনেকেই ভিতর থেকে হাসি আসতেছে। বাট ইফ ইট ইজ যদি অন্য কোনো জায়গায় হতো, আপনি এভাবে চিন্তা করেন হাতের কোনো একটা জায়গা বা শরীরের এমন কোনো সেন্সিটিভ একটা জায়গা, তাহলে কিন্তু আপনি হাসিটা হাসতে পারতেন না। সো ভেতর থেকে আসলে যেই স্মাইলিং ব্যাপারটা আসতেছে জাস্ট বিকজ অফ দ্য প্লেস অফ দ্য বডি, কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। জি বলেন প্লিজ। ফ্রেন্ড হারিকেন ধরে আছে আর কম্পাউন্ডার অপারেশন করতেছে, পাইলসের অপারেশন। মাই গুডনেস। বাট আমার ফ্রেন্ড তখন অজ্ঞান হয়ে যাচ্ছে, ওই যে ব্লিডিং হচ্ছে, তো ও এটা ধরে রেখে ও ঢুলতেছে, অনেকে ব্লাড দেখলে সহ্য করতে পারে সহ্য না। করতে পারে না। তো আমি ওনাকে বলছি, আঙ্কেল ও পড়ে যাবে, আঙ্কেল ও পড়ে যাবে। তো খুবই লজ্জাজনক ব্যাপার, সে তাড়াতাড়ি হারিকেনটা নিয়ে, মানে লাস্ট স্টেজ সেলাই করবে, উনি ওনার মেয়েকে ডাকছেন যে মা তাড়াতাড়ি হারিকেনটা ধরো। তো খুব Okay. লজ্জার ব্যাপার, কিন্তু হ্যাঁ, আসলে definitely. সিচুয়েশন, ওহো! মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি থাকে যে পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে হয়, হুম, পালানোর কায়দা নেই, না বলার উপায় নেই, কিংবা যত লজ্জা লাগুক মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ডেফিনেটলি এগ্রিড স্যার, এগ্রিড। যাই হোক, খুব সুন্দর করে সিলাই টিলাই শেষ করলেন, সবকিছু কমপ্লিট, ব্যান্ডেজ করলেন, তখন আবার কারেন্ট চলে আসলো। আই এম দ্য লাকিয়েস্ট ম্যান। এখন আপনি দেখবেন যে ঠিক আছে কিনা পারফেক্টলি লাইটে। ও গড। হ্যাঁ। তো যাই হোক, ওই অবস্থা তো আসলে দোতলা থেকে নামানো কষ্ট। হ্যাঁ। আমার এই বন্ধুটা মারা গেছে 2 বছর আগে, আহা, ও আমাকে কোলে নিয়ে নামিয়েছিল। আহা। ওর পুরো নাম সাইফুল ইসলাম মাহমুদ, আর ডাকনাম হচ্ছে লরেন্স। যদিও নামটা খ্রিস্টান নাম বা ইংলিশ নাম, হুম, কিন্তু ও দেখতে আবার খুব ফর্সা, নীল চোখের মানুষ, খুব এক্সেপশনাল একটা লুকিং। হুম, তো লরেন্স আমাকে কোলে নিয়ে রিক্সায় উঠেছে, বাসায় পৌঁছে দিয়েছে। আমার মা তো চিৎকার, কি হয়েছে, গেল সুস্থ অবস্থায়, আর এখন ধরে নিয়ে আসছে। এইভাবে আসে। বলছে আন্টি চিন্তা করেন না, ওর অপারেশনটা আরেকবার করায় নিয়ে আসছি। খুব সুন্দর করে মাকে বললেন। বেশ কয়েকদিন চরম জ্বর, স্বাভাবিক পোস্ট অপারেটিভ কিছু ডিফিকাল্টিস থাকে, বাট বাই দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ, সৃষ্টিকর্তার অনেক রহমত ছিল। পরের বার যখন আমি ফাইনাল মেডিকেলের জন্য গেলাম, তখন আমি ফিট ফর দ্য সার্ভিস। ফাইনালি কংগ্রাচুলেশন। রাইট। থ্যাংক ইউ। এবার যখন ক্যাডেট লাইফে ফ্লাইং শিখছি আমরা, তো আমার রুমমেট ছিল ফ্লাইট ক্যাডেট রাব্বানি, আর আমি ফ্লাইট ক্যাডেট শামস। তো একজন ইনস্ট্রাক্টর আন্ডারে 2 জন করে স্টুডেন্ট থাকে। দিস ইজ দ্য অনলি ওয়ান প্রফেশন যেখানে ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট লাইফ রিস্ক নেয়। আমার জানা মতে আর কোনো প্রফেশন নেই যেখানে একজন ইনস্ট্রাক্টরের জীবনও হুমকির মুখে পড়তে পারে। লাইফ রিস্ক কেন বলতেছেন? বিকজ ওনার কি হয়, ফ্লাই করার পরে বা আগে ছেড়ে দেয় পুরোপুরি ট্রেনির হাতে? ট্রেনিং এর সময় স্টুডেন্ট যদি ভুল করে, হ্যাঁ, কোনো কারণে যদি এয়ারক্রাফট ক্র্যাশ করে, তাহলে তাহলে তো ইনস্ট্রাক্টর তো মারা মৃত্যু যাবে। ঝুঁকিতে চলে যায়। এবং এটা তো আমরা মাঝে মাঝে দেখিও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। তো দিনটা ছিল 8ই ফাল্গুন, খুব মনে আছে। এই জন্য আমাদের ফ্লাইং শিডিউলটা এরকম হতো, ইনস্ট্রাক্টর সকালে একজন স্টুডেন্টকে নিয়ে যাবে আর বিকালে আরেকজনকে নিয়ে যাবে একাডেমিতে। অনেক কষ্টের একাডেমিতে ট্রেনিং শিডিউল, সেই গল্পে আমি যাচ্ছি না। তো সাধারণত বিকালে যে ফ্লাইংয়ে যায় তার জন্য কষ্ট বেশি, সকালেও একাডেমিতে তার থাকতে হচ্ছে, আবার বিকালেও তাকে যেতে হচ্ছে। আর যে সকালে ডিউটি করতেছে, ফ্লাইং করছে, তার জন্য বিকালটা রিল্যাক্স। তো আমার ফ্লাইংটা সকালে, আর আমার যে রুমমেট আর কোর্সমেট ফ্লাইট ক্যাডেট রাব্বানি, ওর ফ্লাইট টাইমটা হচ্ছে বিকালে। তো ও আশা করলো কি আমাকে খুব আপ্রাণভাবে দিল, বন্ধু বন্ধু আমার না বিকালে আজকে একটু যশোরে কাজ আছে, আমাদের এয়ারফোর্স একাডেমি হচ্ছে যশোরে, যে তুমি আজকে বিকালে একটু শিডিউলটা নাও। দোস্ত তুমি সবসময় ডাবজিং দাও, তুমি শুধু সুবিধাটা নাও। এখন আমার সকালেও ডিউটি করতে হবে, বিকালেও ডিউটি করতে হবে, আমি পারবো না। না না বন্ধু প্লিজ, মানে এমনভাবে আপ্রাণভাবে তার আবদারটা আমি আর ইগনোর করতে পারলাম না। তো 2 জন গিয়ে ফ্লাইং ইনস্ট্রাক্টর স্যারকে জানালাম যে স্যার উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার ফ্লাইট শিডিউল।
Rabbani will come to the morning, he will go for flying, and I will be in the afternoon. So both are convinced, yes sir. Okay, Rabbani, let's go for flying, and Shams, you go to the mobile duty. ওই রানওয়ের পাশে একটা ছাতা থাকে, ওখানে আমরা অবজারভার হিসেবে ডিউটি করতে হয়। এটাকে আমরা বলি একটু টাফ ডিউটি, মানে রোদের মধ্যে সারাদিন থাকা, বোরিং একটা ডিউটি। তো আমি মোবিল হাটে চলে গেলাম, আর রাব্বানি ফ্লাইং এর জন্য স্যারের সাথে গেল। PT-6 এয়ারক্রাফট, ছোট্ট, সুন্দর করে কল দিচ্ছে, টেক অফ করতেছে, মানে এটা ছিল আমার যাওয়ার কথা, বাট রাব্বানি কিন্তু জোর করে নিয়ে গেছে। ওই জাস্ট টেক অফ করার পরে দেখলাম এয়ারক্রাফটে আগুন ধরে গেল। ও, আমি নিজে ঠিক বুঝতে পারছি না এটা কি হচ্ছে। রানওয়ের কর্নারে এয়ারক্রাফটটা ধাপ করে পড়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, বিভিন্ন লজিস্টিক্স সাপোর্টের গাড়ি সব যাচ্ছে, আমিও দৌড়ে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন আরটি কলগুলি হচ্ছে যে এয়ারক্রাফট হ্যাজ ক্র্যাশড, মেডে, SOS কল। সবাই ভাবতেছে ফ্লাইট ক্যাডেট শামস মারা গেছে, কারণ সকালে তো ফ্লাইট প্ল্যানে শিডিউলে আমার নাম লেখা, রাইট, কিন্তু মারা গেল রাব্বানি। ও মাই গড, এত খারাপ লাগলো যে এটা তো আমার ছিল, অথচ রাব্বানি কেন এসে আমাকে এত জোর করলো। সি, মৃত্যু যেভাবে লেখা থাকে আমার গা শিউরে উঠেছে। ও মাই গড। অলমাইটি আল্লাহ ভালো জানেন, সৃষ্টিকর্তা জানেন যে কার জন্য কি নির্ধারিত করা আছে। আমরা আসলে তকদিরের কাছে রহস্যময়ভাবে আবৃত থাকি। ট্রেনিং এর পর কমিশন পাওয়া, বিভিন্ন জায়গায় পোস্টিং, অ্যাজ ইউজুয়াল একজন ডিফেন্স অফিসারের জীবনটা যেমন, ঠিক ওরকম ভাবেই সুন্দর জীবন। পরিবারও একটু হাসি ফুটে উঠছে। কিন্তু আপনাকে এই ঘটনার কারণে কোনো পেনালাইজ করা হয়েছিল কি, যে কেন আপনি তাকে এটা দিলেন? বা না না না, কারণ এটা তো আপনার উপর ছাড়া ছিল না, বিষয়টা ছিল আমরা দুজনেই ইনস্ট্রাক্টরের কাছে জানিয়েছি। সো ইনস্ট্রাক্টরের ব্যাপার ছিল এটা। হ্যাঁ, ইনস্ট্রাক্টর স্যার আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, এখানে আপনার কোনো রোল ছিল না। এখানে আমার কোনো রোল ছিল না। তো যাই হোক, আমাদের পরিবারে কিন্তু কিছুটা হলো অভাব অনটন কমে গেছে। ওই যে একসময় আমার যে দূরসম্পর্কে খালা, যে সার্ভেন্ট রুমে আমাকে থাকতে দিয়েছিলেন, একসময় যে তাচ্ছিল্যটা ছিল, এখন দেখি কি সিচুয়েশনটা না 180 ডিগ্রি অপোজিট, সম্পূর্ণ পাল্টে গেছে। কোন একটা আত্মীয় স্বজনের কাছে যখনই যাই, সবাই এত বেশি সমাদর করে, আমি না তখন আমাকে আর চিনতে পারছি না। এবং খুব বিব্রত লাগে কিন্তু ভিতরে ফিলিংস, প্রচন্ড বিব্রতকর লাগে। অনেকটা বলা হয়, আমাদের গ্রামের ভাষায় বলা হয় কি আমি জামাই আদর পাচ্ছি। তারও তো তখন তো বিয়ে শাদী করেননি। না না, খুব স্বাভাবিকভাবে এয়ারফোর্সে কাজ করে ছেলে, এটা তো মানে বিশাল একটা মোক্ষম ব্যাপার মেয়েদের বাবাদের জন্য আর কি। না না, খুবই স্বাভাবিক। কিন্তু এই রূপটা কিন্তু 4 বছর আগে, 3 বছর আগেও কিন্তু ছিল না। মানে তখন ছিল কি যে ও পরীক্ষা দিবে, ও কাজের মেয়ের রুমে থেকেই পরীক্ষা দিতে পারবে। আর এখন যাচ্ছি, মানে বলা হচ্ছে যে এই তোমার জন্য কিন্তু বিশাল বড় মাছ কিনা হয়েছে, আজকে ডিনার করে যাবা। এটা শেখ সাদির গল্প ছিল কিনা আমি নট শিওর। ছোটবেলায় পড়তাম যে আসলে পুরনো একটা জামা পরে গেছেন এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরের দিন উনি খুব মানে একদম চমৎকার রাজকীয় পোশাক পরে গেছেন, তো ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে, একেবারে সভাসদদের সামনে নিয়ে বসানো হয়েছে, তো তাকে খাবার দেওয়া হচ্ছে। তো উনি খাবারটা না খেয়ে জামার পকেটে নিচ্ছেন। তো খুব তাকে জিজ্ঞেস করা হচ্ছে, এই শেখ সাদি তুমি কি করো, তুমি খাবারটা জামার পকেটে কেন ঢোকাচ্ছ, খাবার তো তোমার খাওয়ার কথা। তো উনি বলছেন না, আসলে জামার কারণেই তো ঢুকতে পেরেছে, যেন জামাকেই খাওয়াচ্ছি। তো বিষয়টা হয়ে গেল আসলে এরকমই, মানে আমাদের স্ট্যাটাসটাকেই ভ্যালু দেওয়া হয়। মানুষ হিসেবে আমি ব্যক্তি মানুষ কেমন, এটাকে আসলে মানুষের দেখার সময় নেই, এবং সেটা আসলে সব মানুষের ব্যাপার, এটা ইনক্লুডিং মি। আমি নিজেও কিন্তু অনেক সময়, হ্যাঁ উনি ওই স্ট্যাটাস ধারণ করেন, ও মাই গড, সো ওনাকে ওই ভ্যালুটা দেওয়া উচিত, এবং এটা খুব ন্যাচারালি ব্রেন থেকে চলে আসে। যেটা আপনি বলছেন সেটা সবার জীবনেই কম বেশি সত্য। বলুন প্লিজ। তখনকার সময়ে আরেকটা জিনিস আমার খুব মানসিকভাবে খুব পীড়া দিল, যেহেতু আমি ডিফেন্সে পাইলট অফিসার, দ্যাট মিনস আর্মিতে 2nd লেফটেন্যান্ট র্যাঙ্কের সমতুল্য। তো নারায়ণগঞ্জে একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, তো দেখলাম কি ওই আসরটাতে না ক্যাটাগরাইজড কিছু প্যান্ডেল, মানে আপার ক্লাসের জন্য এসি রুম, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, হ্যাঁ, দেন হচ্ছে নর্মাল যেটাকে আমরা বলি তেরপাল দিয়ে ই করা, আবার আরেকটা ক্লাস আছে। তো এতদিন আমাকে যেই হারে নিগৃহীত করা হতো, সে আমাকেই একবারে সবচেয়ে ভালো জায়গাটাতে বসানোর জন্য পিড়াপিড়ি করছে।
এই এই শ্রেণী বৈষম্যটাও না মন থেকে মানতে পারতাম না। তবে অর্থনৈতিকভাবে আগের চেয়ে একটু ভালো, কারণ এখন একটা চাকরি করি, ডিফেন্সের স্যালারি কম, কিন্তু আমাদের রেশন আছে, অন্যান্য সুবিধা আছে, ফ্যামিলি স্ট্যাটাসটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, আবার বাসায় আমি রেশন পাঠিয়ে দিই, কারণ ব্যাচেলার লাইফ আমার রেশন তো লাগে না, মানে নানাবিধ থেকেই আমরা একটু কমফোর্টেবল। বোন 4টা, ওরা বাই দিস টাইম পড়ালেখা অনেক দূর চলে গেছে, বিয়ে দেওয়া দরকার। ডিফেন্সের চাকরি করার ফলে একটা মারাত্মক সমস্যা হতো, সেটা হচ্ছে কি বোনদের বিয়ের জন্য তো একটু সময় দেওয়া দরকার। স্কুল টিচারের মেয়ে তো প্রেম টেম তারা করতে পারেনি, মানে একটা রক্ষণশীলতা। আর তখনকার কালচারে একটা মেয়ে একটা ছেলের সাথে দেখা করাটাই পাপ, মানে এখনকার মতো তো না আসলে। তো প্রায় সময় আমাকে ডিফেন্স থেকে ছুটি নিতে হতো। তো অনেক সময় আমাদের কলিগ সিনিয়ররা বলতো, দেখো এত দায়িত্ব নিও না, তুমি যদি আজকে একটা দায়িত্ব নাও, কালকে আরেকটা দায়িত্ব তোমার কাছে চলে আসবে, ফ্যামিলি নিডস কখনোই শেষ হবে না, রেদার তুমি একটু নিজেকে সংযত করো, তুমি তো এয়ারফোর্সে চাকরি হারাবা। আমার বড় ভাইটা আসলে খুব ছোট একটা চাকরি করে আর একটু বোকাশোকা, তার পক্ষে এই ব্যাপারটা হ্যান্ডেল করা, একটা সেটেলমেন্ট মধ্যবিত্ত পরিবার থেকে সেটেল ম্যারেজ খুব জটিল, খুব জটিল, এবং এখানে অনেক জায়গায় কথা বলাটাও খুব সহজ ব্যাপার না। মেয়ে পক্ষ তো খুব নমনীয় হয়ে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো আমার যত কষ্টই হোক, আমি একে একে এক একজন বোনকে বিয়ে দেওয়া শুরু করলাম। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 4টা বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, বাট সবাই মধ্যবিত্ত, মানে আমাদের পরিবারের সাথে আমরা উচ্চবিত্ত বা খুব টাকাওয়ালা পরিবারটা সিলেক্ট করিনি, এবং তারা ভালো অবস্থানে। এক বোনের জামাই ইঞ্জিনিয়ার, আরেক বোনের জামাই ডাক্তার, আরেক বোনের জামাই হচ্ছে সাংবাদিক, এবং আরেকজনের হাজবেন্ড হচ্ছে লয়ার। কি বাকি রাখছেন? সবই তো নিয়ে নিয়েছেন আপনারা। বিভিন্ন এবং মজার বিষয় কি, দে আর অলসো অনেস্ট। ভেরি গুড। আমার বাবা খুব খুশি। আমার যে বোনের হাজবেন্ড বিসিএস ক্যাডারের ডাক্তার, সে এটা ওই যে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে না, বিভিন্ন গিফট দিতে চায়, সে ওই স্যাম্পলের ওষুধ পর্যন্ত নেন না, মানে এতটাই অনেস্ট। আরেক বোনের জামাই যে ইঞ্জিনিয়ার, তার কোম্পানি তাকে প্লেন ফেয়ার অ্যালোটেড, মানে কোম্পানির কাছে যাওয়ার জন্য সে বাসে গিয়ে ওই বাসের ভাড়াটাই নেয়, মানে অল আর অনেস্ট। ভেরি গুড। এই মানুষগুলোকে বাছাই করার পেছনে আপনার যে ভূমিকাটা, এটা তো অসাধারণ ভূমিকা, এবং এটা এটা নিজের আত্মতৃপ্তির একটা অনেক বড় জায়গা যে আপনি আপনার বোনদেরকে সুন্দরভাবে সুন্দর পাত্রস্থ করতে পেরেছেন। অসাধারণ। 2006 সালে এয়ারফোর্সে অলরেডি 14 বছরের মতো জব করা হয়েছে। একটা ডিউটির অবস্থায় একটা ব্যথা পাই আমি আমার স্পাইনাল কর্ডে এত জোরে আঘাত পাই যে মেরুদণ্ডের 2টা লাম্বার থাকে, লাম্বার 4 এবং 5, ওটা হঠাৎ করে একসাথে মিশে যায়। তো প্রত্যেকটা মেরুদণ্ডের মাঝখানে কিছু একটা জেল টাইপের একটা অংশ থাকে, যেটা আমাদের মুভমেন্টের জন্য প্রয়োজন, ওটা বের হয়ে আমার সেন্ট্রাল নার্ভের উপর চাপ দিয়ে আটকা পড়ে থাকে, আমি দাঁড়াতে পারছি না। তো সঙ্গে সঙ্গে আমাকে সিএমএইচ আনা হলো। ইনজুরির পর জ্ঞান ফেরার পর দেখি আমি যে বিছানা থেকে জাস্ট ডান থেকে একটু বামে যে একটু নড়বো, সেটাও পারছি না। কোমর থেকে নিচ পর্যন্ত কোনো মুভমেন্টই করতে পারছি না, কোনো শক্তিও পাচ্ছি না, আর পেইন তো আছি। আমি এবার সত্যি মানসিকভাবে সব আশা ছেড়ে দিলাম। একটা মানুষ জীবনে বাকি যতদিন বেঁচে থাকবে ততদিন এরকম সিএমএইচে কিংবা বাসায় বিছানায় শুয়ে থাকবে আমার বাবার মতো। বাবা তখন নেই। মানে ডাক্তাররা কি বলে দিয়েছেন যে আপনার ট্রিটমেন্ট সম্ভব না এরকম কোনো কিছু? না, তখনও ডাক্তাররা সেটা বলে নাই, কিন্তু মানে আমি অসুস্থতার পরের যে মোমেন্টটা, আসলে আমি কোনো আশা পাচ্ছি না। মানে আপনি নিজে থেকে কনফিডেন্ট পাচ্ছেন না? আমি আর পাচ্ছি না। তখনকার সময় সিএমএইচ একটা অপারেশনে যাবে, একটা মনে একটা ভয় চলে আসছে। ভয়টা কি, তখন কিন্তু ইন্টারনেট এরকম ভাবে আসে নাই, বাট আমাদের নটরডেম কলেজের অনেক বন্ধুরা ভালো ভালো ডাক্তার, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে জব করছে দেশ এবং দেশের বাইরে, তাদের সাথে আমি যোগাযোগ করেছি। তো আমার এক বন্ধু ডাক্তার হাফিজ, ও সিঙ্গাপুরে একটা হসপিটালে জব করে, সে আমাকে বললো যে বন্ধু, এই অপারেশনে একটা ছোট্ট রিস্ক আছে, তোমার এই জেলটাকে কেটে ফেলবে, কিন্তু কোনো কারণে যদি নার্ভটা কাটা পড়ে তাহলে তুমি নিজ সেটে পুরোপুরি প্যারালাইসিস হয়ে যাবে আজীবনের জন্য। এটার আর কোনো কিওর নাই? এটা আর জোড়া লাগানো কোনো সম্ভব নেই। এখনো পৃথিবী ওই ট্রিটমেন্টটা এখনো
আবিষ্কার হয়নি। সিএমএস থেকে স্বাভাবিক নিয়মে প্রসিডিউরাল যাও এখন অপারেশন করতে হবে যদি তুমি সার্ভিস কন্টিনিউ করতে চাও। আমার পূর্বে যারা পেশেন্ট হিসেবে এরকম ধরনের পেশেন্ট যারা এসেছে তাদের দু একজনের ক্যাজুয়ালিটিস আছে যে তারা ফুললি প্যারালাইসিস হয়েছে, আবার সাকসেসফুলও আছে, নর্মাল জীবনে আবার ফেরত আসতে পারছে। এখন আমার নিজের ডিসিশন নেওয়ার পালা যে আমি কি অপারেশনে যাব নাকি যাব না। যে এখন আমি যে অবস্থায় আছি, হতে পারে মিরাকেল হতে পারে, কিন্তু অপারেশনের পর তো আমি আরো খারাপ অবস্থায় পৌঁছে যেতে পারি যদি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাই। তো আমাদের একটা নিয়ম আছে, এটা আমাদের সংবিধানে আছে, যে আমি সজ্ঞানে থাকা অবস্থায় আমার অনুমতি ছাড়া আমার দেহে কেউ অস্ত্রোপচার করতে পারবে না। এটা কিন্তু আমাদের সংবিধানে আছে। তো আমি আমার এয়ারফোর্সের কাছে এই আইনের আওতায় আপিল করলাম যে আমি আসলে অপারেশন করতে চাই না, বাট আমি রিটায়ারমেন্ট চাই। এই ফাঁকে আমি সিএমএস থেকে রিলিজ নিয়ে এসে সাভারে সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে যেখানে বিভিন্নভাবে যারা মেজর ইনজুরি তাদেরকে কিন্তু চিকিৎসা করা হয়। তো সেখানে আমি ভর্তি হলাম এবং মজার বিষয় কি, প্রথম দিকে আমি যেখানে বিছানা থেকে এ পাশ থেকে ও পাশে যেতে পারতাম না, এখন কিন্তু আমি একটু উঠে বসতে পারছি, ইমপ্রুভিং। এবং বাই দিস টাইম আমার রিটায়ারমেন্টের ডকুমেন্টস প্রেসিডেন্টের কাছে চলে গেছে এবং আই গট দ্য রিটায়ারমেন্ট। 2006-এ আমি ইনজুরি হয়, আর 2007-এর 17 জানুয়ারি ওই দিন আমার জন্মদিন, ওই দিনে আমি রিটায়ারমেন্টের লেটারটা পাই। সো এটা ভেরি আনএক্সপেক্টেড রিটায়ারমেন্ট ছিল আপনার জন্য। অবশ্যই যদিও আপনি সাপোর্ট পেয়েছেন, আপনি যেখানে কাজ করেছেন আপনার ডিপার্টমেন্ট থেকে, এটা একটা নতুন জীবন এবং সেই জীবনটা কি হবে আপনি জানেন না। মানে এত বছর সার্ভিস করার পরে, হ্যাঁ ইউ হ্যাভ মানি, ডেফিনেটলি ইউ হ্যাভ মানি, লটস অফ মানি, পেনশনে যেহেতু চলে এসেছেন ইনিশিয়ালি, কিন্তু পুরো জীবনটাই পড়ে আছে সামনে এবং আপনার শরীরটা আসলে ভবিষ্যতে কোন দিকে যাবে আপনি জানেন না। তখন ফ্যামিলি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে নিশ্চয়ই, তখন এক ছেলে, এটা আরেকটা নতুন জীবন এবং মধ্যবয়সী সে নতুন জীবন। আস্তে আস্তে আমি একটু একটু করে হাঁটা শুরু করলাম উইথ সাম সাপোর্ট। এতদিন চিকিৎসা চলাকালীন সময়ে অবশ্যই চিন্তা ভাবনা করেছি যে রিটায়ারমেন্টের অনেকগুলি টাকা পাবো, কি করা যায়, বিভিন্ন প্ল্যানিং, মানে অবসর থাকলে যেটা হয়, কারণ আর তো কোনো চিন্তা নেই যে এয়ারফোর্সে তো আর জয়েন করতে পারছি না, সো একটা কিছু করে তো চলতে হবে, তো ব্যবসা করব। আমি স্বপ্ন দেখা শুরু করলাম খুব বড় একজন ব্যবসায়ী হব। কিছুদিন পর পেনশনের সেটেলমেন্টের পর আমি আমার সম্পূর্ণ পেনশনটা বিক্রি করে ফেললাম। আমাদের একটা অপশন আছে সরকারের কাছে এটা বিক্রি করে ফেলা যায়। এটাকে বলা হয় 90% সারেন্ডার, মানে 100%ই বিক্রি করা, বা 90% পর্যন্ত একটা টাকা অ্যাকোমোডেট করা হয়। তো ওই সময় আমাদের বেতন স্কেল কিন্তু বর্তমানের মতো এত বেশি ছিল না। 2007 সালে আমাদের স্কেল কিন্তু কমই ছিল। তখন মাত্র বিভিন্ন পে স্কেল, পে কমিশন, সেরকম সিচুয়েশনটা ডেভেলপ করছে। যেমন এখন একজন সরকারি চাকরিজীবী এবং একজন প্রাইভেট কোম্পানির চাকরিজীবীর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখন সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল ভালো। ট্রু। আর আমাদের সময় ছিল যে সরকারি চাকরিজীবীদের বেতন স্কেলটা অলমোস্ট অর্ধেক একটা প্রাইভেট ইয়ের থেকে। তো যার ফলে আমার অ্যামাউন্টটা প্রায় 17-18 লাখ টাকা আমি পেনশনটা বিক্রি করে পেলাম, খুব বেশি না। তো এই টাকা নিলাম, আর বন্ধু বান্ধব আছে সবাইকে বললাম, একটা বন্ধু ব্যবসাতে নামতে যাচ্ছি, হেল্প করো, তোমরা ইনভেস্টর হও। তারাও বিশ্বাস করে। ডিফেন্সে ছিলাম, আমি আবার সুস্থভাবে হাঁটতে পারতেছি, আমার মাঝে কিছু ভালোত্ব আছে, ওকে নাও। সবার কাছ থেকে বেশ কিছু টাকা অ্যাকোমোডেট করে 50-60 লাখ টাকা হবে নিয়ে আমি বিশাল বড় একটা সেটআপে বিজনেসে নেমে গেলাম। কিসের বিজনেস? বুটিক শপ, চেইন বুটিক স্টোর, একসাথে 4টা দোকান 4 জায়গায় ঢাকায়। ওই সময় এই কনসেপ্টটা মাত্র শুরু হয়েছে, যে কোনো একটা ব্র্যান্ডিং ইমেজকে তৈরি করা, বিভিন্ন জায়গায় ওটা আউটলেট করা। বাট আমি কিন্তু একবারে নতুন, কোনো অভিজ্ঞতা নেই, বিজনেসটা আসলে করতে পারলাম না। যেখানেই আউটলেটগুলিতে লোকসান, হ্যাঁ, কর্মচারীদের বিভিন্ন সময় আমার এই কাপড়টা নষ্ট হয় নাই বুটিক্সের, বাট আমার কাছে রিপোর্ট আসতো নষ্ট। অন্যান্য যারা স্টেক হোল্ডার্স, যারা এটার সাথে জড়িত, প্রত্যেকটা জায়গাতেই শুধু লোকসান।
1 বছরের মাথায় আমার টোটাল টাকাটাই বলা যায় লোকসান। মানে এখন আমার কাছে যতটুকু অ্যাসেট ভ্যালু আছে আমার মূলধনের কাছেও না, ও এবং কোনোভাবে এখান থেকে কোনো লাভ আমি বের করে আনতে পারছি না। এটা আমারই পরিকল্পনায় একটা ভুল এবং চরম বোকামি, যে কোনো একটা অভিজ্ঞতা অর্জন না করে, কোন একটা জিনিস সম্পর্কে ভালো মতো না জেনে এত বড় একটা ইনভেস্ট করা। এত বড় একটা ইনভেস্ট করা। কুইকলি সবগুলি ক্লোজ করতে হলো, আউটলেটগুলি। যতটুক টাকায় রিকভার হয়, প্রায় 60 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট, রিকভার 5-6 লাখ টাকা। হুম। সো গ্যাপটা তো 50 লাখ টাকার মতো, তখনকার সময় অর্ধ-কোটি টাকা। একটা বিশাল বড় ব্যাপার। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 2009। ওকে, 11 বছর আগের। হ্যাঁ। জি। তো যাই হোক, অবস্থাটা আসলে আরো খারাপ হয়ে গেল। আমি দেখলাম যে যখনই আমি আউটলেটগুলি বন্ধ করেছি, আমার টাকা তো লোকসান হয়েছে, কিন্তু আমার সঙ্গে তো আরো কিছু বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আছে। তারা সবাই এসে বাসায় এসে হানা দেওয়া শুরু করলো। হুম। আমার টাকা কোথায়? তুমি তো দোকান বন্ধ করে ফেলছো, আমারটা দিয়ে নাও। আমার না লুকায় থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ সকালে একজন আসতেছে, দুপুরে আরেকজন আসতেছে, বিকেলে আরেকজন আসতেছে। আসলে কতক্ষণ সহ্য করা যায়? আমার বোন বা বোন জামাই তারা হচ্ছে সচ্ছল। নিজেদের পরিবার চলার জন্য যতটুকু উপার্জন দরকার সেটা তাদের আছে। কিন্তু আমাকে যে একটা সাপোর্ট দিবে, যে একটা বড় অঙ্কের টাকা দিয়ে তুমি এটাকে সমাধান করো, সে অবস্থায় কেউ নেই। আবার আমি বোনদেরকে বিয়ে দিয়েছি। আমি কিভাবে গিয়ে টাকা যেতে পারি যে প্লিজ গিভ মি মানি? আসলে অবস্থাটা খুবই প্রতিকূল। হুম। আমার বাচ্চার বয়স তখন 3 বৎসর। খুবই অভাব। ওর জন্য দুধ কিনতে হবে, বাচ্চাদের কিছু খাবার, যেটা আমরা বড় মানুষরা শুধু আলু ভর্তা, ডাল হুম। কিংবা যেকোনো খাবার খেয়ে চলতে পারবো, কিন্তু বাচ্চার জন্য একটু স্পেশাল কিছু কেয়ারও প্রয়োজন হয়। কিন্তু কেয়ার নেওয়া তো অনেক দূরের ব্যাপার। আমি বাজার করতে পারছি না। বাসার ফার্নিচারগুলি বিক্রি করা শুরু করলাম। মাই গুডনেস। বিকজ ওটা একটা মোমেন্ট যে আমি এখন ঋণগ্রস্ত একজন মানুষ এবং প্রচণ্ড চাপে আছি। আর এখন কারো কাছে টাকা চাইলেও আর পাচ্ছি না। কারণ ফার্নিচার বিক্রি করে কয় টাকাই বা হবে? তো ঠিক ওই মোমেন্টে ওটাই আমার কাছে আর কি সঠিক মনে হয়েছে। মানে আর কোনো পথ পাচ্ছি না। অল্টারনেট একটা সমাধান করার মতো কোনো আসলেই পথ পাচ্ছি না। অনেক আত্মীয়স্বজন আছে যারা উপকারী বন্ধু না, কিন্তু সমালোচনার জন্য তারা খুব স্ট্রং। মাঝে, মাঝে আসলে দেখতো কি বাসায় একটাও বিছানা নেই। তাদেরকে আবার এই দুঃখের কথাটা বলাটাও সম্ভব না। কারণ সে আমাকে তো কোনো উপকার করবে না। বরঞ্চ দেখা যাবে যেটা শুনে সারা কান কথা। মফস্বলে ছড়ায় ফেলবে। সো যেহেতু সামরিক বাহিনীতে অফিসার পদে চাকরি করেছি, একটা ডিগনিটি আছে, একটা আত্মসম্মান থেকে যায় আসলে। মানে ঠিক ওপেনলি বলাও যায় না যে ভাই আমি এখন খুব খারাপ অবস্থায় আছি। তো ওরা যখন আসতো বলতো যে কি ব্যাপার, একটা খাটও নাই কেন? তো বলতাম যে আমার বাচ্চাটা তো ছোট, ও তো খাট থেকে পড়ে যায়। ও সো ও যাতে না পড়ে এই জন্য আমরা খাট সরিয়ে ফ্লোরে বিছানার ব্যবস্থা করেছি। মানে এটা জাস্ট নিজেকে কিছুটা ভাবে সম্মানটাকে ধরে রাখার জন্য। মানে খাটটাও বিক্রি করে দিতে হয়েছে। হ্যাঁ। তো অবস্থাটা আরো খারাপ দিকে যাওয়া শুরু করলো। মানে এক্সট্রিম। খারাপটা কতটুকু, আমার ওয়াইফের এক বান্ধবী 1লা মেতে ফোন করলো যে ওর হাজবেন্ড বাচ্চাদের নিয়ে আমাদের বাসায় একটু বেড়াতে আসবে। বেড়াতে আসলে তো অবশ্যই একটু আপ্যায়ন করতে হয়। আমি হয়তো বা ব্যবসায়িকভাবে লুজার, কিন্তু একজনের বাসায় একজন আসছে, চা নাস্তা কিছুটা তো করতে হয়। বাসায় না ওই টাকাটাও নাই। ক্যান ইউ ইভেন ইমাজিন? তো আমার ওয়াইফ না খুব সুন্দর করে বলছে, এই শোনো, আমার হাজবেন্ড তো আসলে একটা অফিসের কাজে, ব্যবসায়িক কাজে একটা মিটিংয়ে গেছে, তো আজকে বাদ দাও। মানে জাস্ট ডিনাই করা যাতে না আসে। তো আশ্চর্য হয়ে বলে যে আজকে তো 1লা মে, দেশের সবকিছু আজকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বলো সব তো বন্ধ। মে দিবস। হ্যাঁ, মে দিবস। তো আমার ওয়াইফ তখন আমতা আমতা করে বলছে, না না, একটা জরুরি কারণে ওকে একটু অফিস খুলতে হয়েছে, আজকে বাদ দাও। মানে জাস্ট টু ডিনাই। মানে একটা মানুষ আসবে, 1 কাপ চা খাবে, বিস্কিট খাবে, হয়তো বা 100 টাকাই খরচ হবে।
কিন্তু ওই আসলে টাকাটাও ছিল না। বাসায় ওইটাও নাই। ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছিলাম, একটু পর ব্যাংকের লোকরা আসলো। তখন শুধু বাসায় মানে প্রত্যেকটা রুমে আমরা ফ্লোরিং করে রেখেছি, বিছানা টিছানা কিছুই নেই, ব্যাগে ব্যাগে কাপড় চোপড়, কারণ সেলফগুলো বিক্রি করে ফেলেছি। বাড়িওয়ালার তো একটা চাপ আছেই যে এত মাস হয়ে গেছে আপনি ভাড়া দিচ্ছেন না কেন, আপনি উঠেন। এখন শুধু ড্রয়িং রুমের সোফাটা রাখা, এটা হচ্ছে সম্মানবোধ, যে কেউ আসলে যারা বাইরে থেকে আসবে যেন একটু সোফাতে বসে কথা বলে যেতে পারে। তো ব্যাংকের লোকরা আসছে, বলছে ভাই আপনি তো ব্যাংকে টাকা পায়, আমরা আজকে আপনার বাসা থেকে জিনিসপত্র নিতে আসছি। তো বলছে যে জিনিসপত্র বলতে গেলে তো শুধু এই সোফাটাই আছে, বাকি সব কিছু তো আমি বিক্রি করে ফেলছি। সত্যটাই বলা আসলে। বলছে না তাহলে আমরা এটা পে করবো। তো আমি তাকে খুব বিনয় করে বললাম যে দেখুন, আমার বাসায় কিন্তু গত 2 দিন ধরে শুধু ডাল, চাল আর মরিচ দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। খুব বেশি মরিচ দেওয়া হচ্ছে যেন আমরা খাবারটা কম খাই। কি ভয়ঙ্কর! সব সময় তো মানুষের অবস্থাটা একরকম থাকে না। এই অবস্থায় যদি আপনারা সোফাটাও নিয়ে যান, তাহলে আমার বাড়িওয়ালা বাধা দিতে পারে, কারণ তারও তো ভাড়া পাবে। আপনি জিজ্ঞেস করেন। আর আমি আসলে এখন সোফাটাকে মনে মনে ঠিক করেছি বাজার করার জন্য বিক্রি করব। দেখেন আপনি আমার সঙ্গে একটু একসাথে খেতে বসেন। তো ব্যাংকের লোকেরা না প্রথমে আমার কথাটা বিশ্বাস করবে কি করবে না, তাদেরও তো একটা প্রেশার থাকে ব্যাংকের লোন কালেকশন করার জন্য। তাদের টিমগুলিতে কিন্তু একটা টার্গেট থাকে। তো ওরা না আমার সাথে না খেতে বসতো। তো খুব জাল খিচুড়ি তো খেতে পারছে না। ঠিক ওই মোমেন্টে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস ফোন করছে যে কি ব্যাপার, তোমরা রিপোর্ট দাও। বলছে স্যার ওই যে মেজর সাহেবের বাসায় আসছিলাম, তো একসাথে লাঞ্চ করতেছি, ওনার অবস্থাটা সত্যিই খুব খারাপ। ওনার পক্ষে ব্যাংকের টাকা দেওয়া তো খুব দূরের কথা, যদি আমাদের কোনো পলিসি থাকতো যে তাকে হেল্প করা যায়, তাহলে আমি আপনাকে সেটাই অনুরোধ করতাম। তো সেই ভদ্রলোকের সাথে আমাকেও ফোনে কথা বলে দিল যে আপনি আসেন, আমরা দেখি আপনাকে একটা সময় দিয়ে একটা সেটেলমেন্ট করতে পারি কিনা। আমাদের তো টার্গেট থাকে জুন ক্লোজিং, মে মাস, আমরা একটা সমাধানের চেষ্টা করি। আমি আচ্ছা ঠিক আছে। যাই হোক, দে আর ভেরি গুড, তারা ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারছে। কিন্তু অনেকে তো আছে যারা আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, তারা কিন্তু আর মানতেছে না। তারা খুব বাজে ব্যবহার শুরু করে ফেললো, যে টাকা নিয়েছো টাকা দাও, ব্যবসা লোকসান করলে করেছো, তোমার বিষয়। এটা তোমার বিষয়। এবার আমি ভেঙে পড়লাম। এতদিন আমার মনের যে সাহস ছিল, যে উদ্যম ছিল, আমি যেটা সাহসী মানুষ হিসেবে নিজেকে ভাবতাম, আমি একবারে ভেঙে পড়লাম। আমি আমার মেরুদণ্ডে ব্যথা পেয়ে হসপিটালও এতখানি ভেঙে পড়ি নাই। মানে একটা জিনিস কি জানেন, আমরা অভাবটাকে মানতে পারি, আমরা সম্মানবোধ। যে কোনো খেয়ে না খেয়ে চলাটাকে মানতে পারি, কিন্তু একটা মানুষ এসে যখন খুব অপমানজনক কথা বলবে। ব্যাংকের লোক এসে আপনার সোফা নিতে যাচ্ছে, ব্যাংকের লোক নিশ্চয়ই সোফা নেবে না, কিন্তু ব্যাংকের লোক ওই কথাটা কেন বলতেছে? বিকজ আপনার ওই সম্মানবোধে যাতে আঘাত লাগে। জি। এবং মানুষের আসলে এই জায়গাটার পরে আর কিছু থাকে না, একটা সম্মান হারালে আসলে আর কিছু থাকে না মানুষের। বলেন তারপর। আমি না এবার মনে মনে না খুব ভেঙে পড়লাম যে আমার তো আর কোনো উপায় নেই, এত টাকা তো আমি চাইলেও ফেরত দিতে পারবো না। আবার এখানে যে থাকবো আমি পালাও যেতে পারবো না, বিকজ যারাই আমাকে টাকা দিয়েছে তারা আমাকে ঠিকই খুঁজে বের করবে। অলরেডি কয়েকজন মামলাও করে ফেলেছে। সো সব দিতে আর 2 দিন পর তো আমি অ্যারেস্ট হয়ে যাব। আমি যত ভালো জায়গায় জব করে আসি, বাট সত্য তো একটাই যে আমি টাকা নিয়েছি, টাকা ফেরত দিতে পারছি না। সো শাস্তি তো আমাকে মেনেই নিতে হবে, সেটা তো করা যাচ্ছে না। মনে মনে না একটা চিন্তায় বারবার আসে যে আমি যদি মারা যাই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যায়। আসলে বাচ্চার বয়স কত তখন? 3.5 বছর। ওর দিকে তাকালে আমি আবার সেটাও করতে পারছি না।
আমাদের সামরিক বাহিনীতে বিভিন্ন ট্রেনিংয়ে আমরা কিছু বিষয়ে খুব ডিপ নলেজ পাই। আমি জানি যে এমন একটা সুইসাইড প্রক্রিয়া আছে যেটা একটু পেইনফুল না। মানে আমি যদি চাই খুব সহজে আমি মারা যেতে পারবো, সুইসাইড করতে পারবো। অথচ মানে থাকে না, মানুষের প্ল্যানিং করে কি আত্মহত্যা করব উপরতলা থেকে 10 তলা থেকে লাফ দিয়ে, বা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়বো, কিংবা কঠিনভাবে হাতের একটা বেইন কেটে ফেলা। বাট আমার কাছে কিন্তু এর চেয়ে তো ইজিয়েস্ট প্রক্রিয়া আছে, যে কেউ টেরও পাবে না, বাট উইদিন 2 সেকেন্ডস আমি, বা খুব অল্প সময়ে আই ক্যান কমপ্লিট মাই টাস্ক। তো একটা ইনডিসিশনে আছি যে আর তো আসলে সত্যি পথ নেই। মানে আমার এখন আর বিক্রি করারও কোনো কিছু নাই, কারো কাছ থেকে টাকা পাওয়ারও কোনো জায়গা নেই। আবার আমার তো একটা পরিবার আছে। তো আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো, আমার হাতে না ওই আত্মহত্যা রেখা আছে, হয়তোবা আমার তকদির এটা আছে। মানে জাস্ট একটা মেন্টাল প্রিপারেশন, যে আমি যদি সুইসাইডটা করে ফেলি, ও যেন এই কথাটা আর কি ওর স্মৃতিতে থাকে। ও না আমার এই হঠাৎ করে একবারে চুপ হয়ে যাও, আমি একটু হাসি খুশি, মানে অভাব আছে কিন্তু আমি সবসময় হাসি খুশি ভাবে কথা বলি, আপনাকে তো সেটা মনে হয়। ওয়াইফের সঙ্গে হোক, সবার সঙ্গে হোক। তো ও না নিজ থেকে এটা খেয়াল করে যে সামথিং ইজ রং, খুব অস্বাভাবিক লাগছে। ও করলো কি, আমার সব বোনদেরকে ফোন দিল, যে তোমরা একটু আসো, আমার কাছে না একটু ব্যাপারটা সন্দেহজনক লাগছে, তোমরা একটু ইমিডিয়েটলি সকাল পর্যন্ত অপেক্ষা করো না, রাত্রি চলে আসো। তো বোনরা যে যেখানেই থাকে, ও 10টা বাজে ফোন করেছে, 12টার মধ্যে সবাই কিন্তু চলে আসছে আমার বাসায়। আমার ছোট বোন কাঁদতে কাঁদতে বলতেছে যে ভাইয়া, তোমার হয়তো বা অর্থনৈতিকভাবে খুব বিপদ আসছে, কিন্তু তোমার তো শিক্ষাটা এখনো আছে, ডিফেন্সের ট্রেনিংটা তো এখনো আছে, তুমি কি কোনো একটা চাকরি করে কি এটা সলভ করা যায় না? আমি বললাম যে চাকরি করে আমি তো আমার সংসারকে ঠিকই চালাতে পারবো, কিন্তু এই যে এত লাখ লাখ টাকার যে একটা ঋণ, তাদেরকে আমি কিভাবে বুঝ দেবো, বা তাদেরকে আমি কিভাবে এই টাকাটা ফেরত দেবো? কারণ একটা মানুষ হয় কি, বেতন পেলে বেতন দিয়ে কিন্তু সংসার খুব সুন্দর চালানো যায়, কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু আসলে ফেরত দেওয়া যায় না। এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায়। তো বলো, তুমি সবার সাথে ফেস করো, সত্যটাই বলো। মনে হলো যে না, আরেকবার চেষ্টা করি না। আমার জীবনে তো অনেক ঘটনা আছে, অনেক কষ্ট আছে, কিন্তু থেমে যাওয়ার জন্য তো না, চেষ্টা করি আবার। এরপর দিন থেকেই বাড়িওয়ালার বাসায় আগে যাওয়া, যে ভাই আপনার ভাড়া জমেছে, আর একটু জমবে, আমি বস্তি দিকে উঠতে পারবো না, বাট আমি হয়তো একটা চাকরি জোগাড় করতে পারবো। আমি চাকরি পাওয়ার পর আস্তে আস্তে পূর্বের ভাড়া এবং রানিং ভাড়াটা চালাতে পারবো, আমাকে একটু কি সুযোগ করে দেওয়া যায় না? আসলে পরদিন সকাল 6টা বাজে আমি সুইসাইড করবো বলে একটা নোটও লিখে রেখেছিলাম রাত্রে। কি লিখেছিলেন? আমাকে ক্ষমা করে দাও, এই জন্মটা আসলে আমি কোনো কাজের না। এরপর লিস্টিং করে আমার যতজন পাওনাদার আছে প্রত্যেকের সাথে দেখা করলাম, এবং খুব বিনীতভাবে বললাম যে এই হচ্ছে ফ্যাক্ট, আমি চাইলে তো রাতারাতি টাকাটা জোগাড় করতে পারবো না, বাট যদি আমাকে সময় দেওয়া হয় এবং আমাকে যদি কোনো মামলা না করা হয়, কারণ আমি একদিকে মামলাতে দৌড়াবো নাকি চাকরি করব, তাহলে আমি ফেরত দিতে পারবো, অথবা আমাকে কিন্তু আমার পরিবার সহ কোথাও লুকিয়ে যেতে হবে। আমি মুক্তভাবে শেয়ার করলাম, এবং এটা সমাধান কি কি হতে পারে, যে হয় আমাকে পালায় যেতে হবে, অথবা আমাকে সময় দিলে আমি আবারও রিকভার করতে পারবো, আর নাহলে আমি কিন্তু সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিলাম। সত্য কথা যে আপনাদের সাথে আমি ফেস করছি, গত 2 দিন আগে আমি সুইসাইড করে আরেক পারে চলে যেতাম, আপনারা আমাকে আর ধরার কোনো কায়দা থাকতো না। ম্যাক্সিমাম মানুষ দেখলাম মেনে নিয়েছে যে ঠিক আছে, আপনাকে আমরা সময় দিই, কিন্তু একটা সমাধান, একটা ডেট তো, একটা টাইম শিডিউল তো লাগবে। মানে আপনি বললেন এটা ইনফিনিটিভ থাকবে, যে আপনি কবে দিবেন ঠিক নেই, সেটা তো আমরা মানতে পারবো না।
তো সবার কাছে আমি 2 বছর সময় ছিলাম, যে গিভ মি 2 ইয়ার্স টাইম, কখন দেবো ঠিক নেই, বাট 2 বছরের ভিতরে আমি, আপনার কোনো লাভ নয়, শুধু মূলধনটা আমি ফেরত দেবো, বাট হেল্প মি। একজন শুধু মামলা করলো আর বাকিরা কনভিন্স যে না ঠিক আছে, এটা একটা সমাধান। অ্যাটলিস্ট মেজর সাহেবও বেঁচে যাক, আমাকে মেজর সাহেব বলে আর কি, যেহেতু স্কোয়াড লিডার র্যাঙ্ক, তো মেজর র্যাঙ্কের ইকুইভ্যালেন্ট, অনেকে এই র্যাঙ্কটা বুঝতে পারে না, যার ফলে মেজর শব্দটা ইউজ করে, যে সেও বেঁচে যাক, আমরাও দেখি না কি হয়। হ্যাঁ, 7 দিনও বসে থাকতে হয়নি, সৃষ্টিকর্তা অনেক রহমত, জব হয়ে গেল। উনি সবসময় সংগ্রামী মানুষদের পাশে থাকেন। বিশেষ করি যারা যদি পথ খোঁজার জন্য বের হয়, উনি পথের দিশা হন, পথ দেখান। 7 দিনের ভিতরে আমি নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ডিজিএম হিসেবে চাকরি পেলাম। গাজীপুরে তাদের ফ্যাক্টরি, বিশাল বড় কোম্পানি। জিএম হিসেবে একজন কর্নেল সাব্বির স্যার আছেন, এবং আমি ডিজিএম হিসেবে জয়েন করলাম। এবং স্যালারি খুব কম না, ওই সময়কার তুলনায় খুবই ভালো একটা স্যালারি। সেখানে জব করে কিন্তু আমি খুব ভালো করতে পারছি। মানে আসলে আমার জন্য চাকরিটা পারফেক্ট। ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিক ভাবে থাকা, সততা। 3 মাস যেতে না যেতে দেখি যে আমাকে প্রমোশন দিয়ে নতুন ফ্যাক্টরি, মানে নাসির গ্লাসের আরেকটা ফ্যাক্টরি হবে টাঙ্গাইলে, নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওইটার দায়িত্ব দিয়ে দিলেন জিএম হিসেবে। আমার খুব ইংলিশ কমিউনিকেশন, বাইরের দেশে মানুষদের সাথে আমার খুবই ভালো। মানে আমি যে কোনো একজন ফরেনারকে খুব সহজে কনভিন্স করতে পারি। মেবি আমার লেখা বা আমার কোনো ওয়ার্ডে কেউ কেউ আছে মোহিত হয়ে যায়। মেবি এটা অলমাইটি আল্লাহর দেওয়া একটা গুণ। আমি বিশ্বের বেশ কটা দেশে বড় বড় কোম্পানিতে আমি চাকরির জন্য সিভি পাঠালাম, বাট গতানুগতিক সিভি না, সিভির সঙ্গে কিছুটা সত্যতা, যে এই মোমেন্টে আমার এই জবটা এত বেশি দরকার যে তুমি শুধু একজনকে চাকরি দিচ্ছ তার সংসার পাওয়ার জন্য না, একটা মানুষকে বাঁচতে দিচ্ছ। 1 সপ্তাহের মধ্যে কুয়েত থেকে একটা জব অফার পেলাম, এবং খুবই হাই স্যালারি। মানে বাংলাদেশের জব করে যতটুকু না স্যালারি, তার চাইতে 5 গুণ বেশি। মানে আমি নিজেকে আর বিশ্বাস করতে পারছি না, আমি অত যোগ্য না। একজন রিটায়ার্ড স্কোয়াড লিডার বা একজন রিটায়ার্ড মেজরের যে এক্সপিরিয়েন্স, বাইরের কোম্পানিগুলির যে এক্সপিরিয়েন্স, ওই তুলনায় আমার বেতনটা এত বেশি হওয়ার কথা না। তো কাউকে না জানিয়ে আমি ফ্লাইটে কুয়েত চলে গেলাম, শুধু আমার ওয়াইফ এবং সন্তানদেরকে যে বাসায় আছি সেই বাসায় রেখে। কারণ আমার পাওনাদার যদি এসে দেখে বাসায় কেউ নাই, তাহলে এটা একটা খারাপ ইফেক্ট পড়বে, পত্রিকায় ছবি চলে আসবে বা বিভিন্ন ধরনের খারাপ কিছু আসতে পারে। বিকজ আমার ওয়াইফ এই ফাইটটা করার জন্য প্রস্তুত। 3 মাসও সময় লাগলো না আমার, না অবাক, আবার অলমাইটি আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের আবার সচ্ছলতা ফেরত আসছে। একটা জাপানি কোম্পানিতে ইন্টারভিউ দিই কুয়েতে থাকা অবস্থায়। আচ্ছা। এবং ওই কোম্পানিতে বাংলাদেশ ওরা একটা নতুন প্রজেক্ট করবে, ওরা বাংলাদেশে একজন কান্ট্রি ডিরেক্টর খুঁজছিল। ওকে। সো আই বিকাম দ্য কোয়ালিফাইড পারসন। কি কোম্পানিটা? এটা ফাদার আর্থ ইনকর্পোরেশন। কি করে এরা? ওরা একটা রিসোর্ট করতে যাচ্ছে সিলেটে। ওকে। আর বাংলাদেশে আরো বিভিন্ন সেগমেন্টে ওরা ইনভেস্ট করবে আর কি। তো আই বিকাম দ্য কোয়ালিফাইড অ্যান্ড আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেলাম। ওকে। আমি বাইরের দেশের স্কেলে সমস্ত বেতন, সমস্ত সুবিধা পাবো, বাট আমার ওয়ার্ক স্টেশন হচ্ছে ঢাকা। অ্যামেজিং। আমার জন্য এর চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? বিশেষ ব্লেজিং যে আমি টাকাও বেশি পাচ্ছি, বাট আমি থাকতে পারছি আমার পরিবারের সঙ্গে। চলে আসলাম ঢাকায়, নতুন কোম্পানিতে আবার জব। এখন কিন্তু আমার ঋণ নাই, অল্প কিছু, মানে খুব নেগলিজেবল। বর্তমান জবটা করে আমার পরিশোধ করা হয়ে যাওয়ার মতো, মানে ওরকম প্রেশারাইজ সিচুয়েশন না। আমার চেনা জানা সার্কেলে কাজিনরা আছে, বন্ধুরা আছে, তারা অনেকেই প্রফেসর, বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে। তারা একটা প্রাতিষ্ঠানিক রূপে অটিস্টিক চিলড্রেনদের নিয়ে কাজ করতেছে। আমি নিজ থেকে বললাম যে ঠিক আছে, চলো একটা প্রতিষ্ঠান আমরা সবাই মিলে দেই, আমিও ওটার যে একটা খরচ হয় আমিও দিব। একটা নাম দিলাম আলোকিত পথ, ইনলাইটেন পাথ। কত সালে? এটা 2018 সালের নভেম্বর মাস।
অফিসটা কোথায় হলো? অফিসটা তখনও আমাদের অফিস হয় নাই, মানে আমরা তখনও হয়নি শুধু একটা প্রতিষ্ঠানের নামকরণ করে আমরা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করলাম যে আমরা আসলে এই কাজটা করতে চাচ্ছি। হুম। অনেক মধ্যবিত্ত পরিবার আছে, হুম। হ্যাঁ, যাদের বাচ্চাদেরকে রেগুলার ফিজিওথেরাপি, সাইকোথেরাপি, অকুপেশনাল থেরাপি হুম। এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিলে ওরা সমাজে একটু মিশতে পারবে। সো তাদের জন্য আমরা একটা চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে চাচ্ছি রেগুলারলি। সমাজসেবা অধিদপ্তর থেকেও খুব বেশি আমাদেরকে মানে ডিনাই করলো না যে হ্যাঁ আপনারা করেন, আপনারা কোন এরিয়াতে করবেন। হুম। তো ম্যাক্সিমাম আমরা যারা এটার ফাউন্ডার আমরা সবাই উত্তরায় থাকি। আমরা ঠিক করলাম আমাদের যাত্রা শুরুটা করি উত্তরা থেকে, তাহলে আমাদেরকে এটা লুক আফটার করতে সুবিধা। হুম। তখন 2019 সালের জানুয়ারিতে আমরা আলোকিত পথ নামে একটা চিকিৎসা কেন্দ্র চালু করলাম উত্তরা 13 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 3 নম্বর বাসা। আলোকিত পথ। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে নিয়োগ দিই, একজন অকুপেশনাল থেরাপিস্টকে নিয়োগ দিই এবং 2 জন ফিজিওথেরাপিস্টকে নিয়োগ দিই। 4 জনকে নিয়ে আমরা প্রতিষ্ঠানটা চালু করি এবং রেসপন্স টু মাচ, মানে আমরা লিফলেটটা বিতরণ করেছি, আমরা ভাবছি হয়তোবা অল্প কয়েকজন, বেশি পেশেন্ট তো উত্তরায় নাই। আমরা দেখি কি একদিন পর পর 2 জন 3 জন করে পেশেন্ট চলে আসছে। আমরা একবারে উন্মুক্তভাবে বলেছি আমরা এটা ফ্রি অফ কস্ট। হুম। অনেক সচ্ছল পরিবারের পেশেন্ট আছে বাট ইটস ফ্রি অফ কস্ট, মানে এখানে কোনো রকম শ্রেণী বৈষম্য, সব আপনাদের বেতনের পয়সা দিয়ে। আমাদের বেতনের পয়সা দিয়ে, কিন্তু আমরা কোনো শ্রেণী বৈষম্য রাখিনি যে এই বাচ্চাটা খুব বড় পরিবারের, খুব রিচ ফ্যামিলির, ওকে একটু আলাদা কেয়ার করব, আর এই বাচ্চাটা বাবা রিক্সাওয়ালা, সো আমরা তাকে কম কেয়ার করবো, এটা এরকম না। আমরা হতে দিই নেই। ইদানিং কালে আমরা একটা বিশাল বড় একটা ক্রাইসিস পয়েন্ট পার করছি এই করোনা সিচুয়েশনে। করোনা সিচুয়েশনে। আমরা যারা এক্সিকিউটিভ বডি ছিলাম তাদের 2 জনের চাকরি অনিশ্চিত হয়ে গেছে, কারণ প্রাইভেট জবগুলিতে আসলে একটু আনসার্টেনিটি থাকে, তারা কন্ট্রিবিউট করতে পারছে না, আমার স্যালারি ডিডাক্ট হয়ে গেছে। আলোচনার মাধ্যমে যে এটা ট্রু বাংলাদেশের একদম কমন সিনারিও এই মুহূর্তে প্রাইভেট জবগুলোর কারো স্যালারি অক্ষত আছে বলে আমার জানা নাই। আমি আমার নোয়িং সার্কেলে বলছি, ইনক্লুডিং মি, আমাকে নিজেকে নিয়েও বলছি। ট্রু। হ্যাঁ। তো এর চেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমাদের যারা পেশেন্টদের প্যারেন্টস, যারা স্পেশাল বেবিদের, ওরা বলে আপনি একটু বাড়ান, আপনি প্রতিষ্ঠানকে একটু বড় করেন যাতে আমরা একটু কমফোর্টলি ট্রিটমেন্ট নিতে পারি, কারণ আপনার এইটুকু অ্যাকোমোডেশনে এতগুলি পেশেন্টকে আসলে একটু হিমশিম খেতে মানে হয়। আপনাদের পেশেন্ট বাড়ছে কিন্তু আপনাদের ইকোনমিক সাপোর্টটা অনেক কমে গেছে। ইকোনমিক সাপোর্ট হয়েছে, অথচ আমরা তাদেরকে বলতে পারছি না যে অ্যাট প্রেজেন্ট আমরা এই প্রতিষ্ঠানটাকে ক্যারি করার মতো চলমান অবস্থা না। রাখতে পারবো না, এটা বলা যায় না। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানটা কোথায়? এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, হুম। 17 নম্বর রোড, 3 নম্বর বাসা। এটা এখনো আছে অফিসটা? এখনো আছে। সো ইফ এনিবডি ওয়ান্টস টু হ্যাঁ। ভিজিট দেয়ার, কেউ জি, যদি যেতে চায়, গিয়ে দেখতে চায় আপনাদের এখানে কি অবস্থায় আছে বা এটা চলমান আছে কিনা, আমরা সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমরা খুব